আজ আপনি শুনবেন মহাশ্বেতা দেবীর ঐতিহাসিক কাহিনী রোমথা, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. আজকের গল্পে অভিনয় করেছেন দীপক, রীতি, মৌ এবং সায়ন। নাট্যরূপদান এবং পোস্টার ডিজাইনিং চিন্ময়। সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। শুরু হচ্ছে মহাশ্বেতা দেবীর ঐতিহাসিক কাহিনী রোমথা। হেমন্তের বিকেলবেলা। এমনই বিকেলে ভাগীরথীর দুই পাশে পাকা ধানের গন্ধে চারপাশ ভরে উঠেছে। চারিদিকে শুধু দিগন্ত জুড়ে ধান ক্ষেত। মাচায় বসে চাষির ছেলে পাখি এবং হরিণ তাড়াচ্ছে। গাছের পাতায় সোনালি উজ্জ্বল রং ধরেছে। নানা রকমের প্রজাপতি আর পতঙ্গের পাখনার শব্দ বাতাসে ভেসে বেড়াচ্ছে আশেপাশে। ধান কাটা এখনো শুরু হয়নি। মাঠগুলোকে দেখে মনে হয় যেন কোনো সুখসজ্জা। সেখানে কোনো সুলক্ষণা গৃহস্থের বউ অলস আবেশে মন্থর প্রতীক্ষায় দেহ বিছিয়ে রেখেছে। এমন হেমন্তে মানুষের মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি থাকে। চাষির বউ গোলাবাড়ি ও আঙিনা নিকোয়। কিছুদিনের মধ্যেই সেখানে নবান্নের আয়োজন হবে। সকলেই ঘরে ঘরে কাঁচা পাকা ধানের গোছা দিয়ে বিনুনি বাঁধে। এমন বিনুনি ছাড়া নবান্নের পুজো সম্পূর্ণ হয় না। এমন হেমন্তে প্রবাসী বণিকদের মন গ্রামের জন্য ব্যাকুল হয়ে ওঠে। যারা কাজের জন্য রাজধানী গৌড়ে থাকে তারাও দেশের বণিক ব্যাপারীদের কাছে ঘরের খবর পাঠায়, জিনিসপত্র পাঠায়। পাকা ধানের এই পরিবেশের মধ্যে কোথায় যেন একটা শান্ত ভাব আছে, যা মনকে আরও শান্ত করে তোলে। কিন্তু এমনই এক হেমন্তের বিকেলবেলায় নন্দীগ্রামের কবিরাজ চন্দ্রসেনের রোমথা শরণ তার রক্ষী গর্গের মাথায় লোহার শেকল মেরে গ্রাম ছেড়ে পালালো। গর্গও বৃদ্ধ, তাই শরণ যে তাকে আক্রমণ করতে পারে সে ব্যাপারে সে প্রস্তুত ছিল না। দুজনে নদীর ধারে ঘন জঙ্গলে ওষুধের লতাপাতা তুলতে এসেছিল। একজন পড়ে রইল, আরেকজন ভয়ার্ত পশুর মতো এদিক ওদিক তাকাতে তাকাতে নদীর দিকে ছুটে গেল। বনে ঔষধি খুঁজতে তারা প্রায়ই আসে। আগে শরণের হাতে শেকল, পায়ে বেড়ি এসব থাকত না। রোমথা এই শব্দটা কণ্ঠনালী এবং বুকের মাঝামাঝি জায়গায় লোহা গরম করে দাগিয়ে দেওয়ার পর মানুষের মন থেকে বাঁচার ভরসা চলে যায়। যার গায়ে রোমথা লেখা আছে সেই বন্দি কখনো পালাতে চায় না, কারণ সে জানে এই গৌড়ে তার পালানোর কোনো জায়গা নেই। বুকের ওই জায়গাটা ব্রহ্মস্থান। ওখানে মানুষের হৃৎপিণ্ডে মানুষের প্রাণ কমল থাকে। মানুষের শরীরের যত খারাপ প্রবৃত্তি সবই অসুর আদর্শে তৈরি। তাই তার রক্তে, কোষে, মাংসে, মজ্জায় এত লালসা, এত লোভ, এত কাম, হিংসা, নিষ্ঠুরতা। মানুষের মধ্যে যেটুকু ভালো গুণ সেটা থাকে ওই ব্রহ্মস্থানে। যেটুকু উদারতা, মহত্ব, দয়া, করুণা সবই ওই এক জায়গায় বসে থাকে। সেই জায়গায় যদি কেউ রোমথা এই ভয়ঙ্কর 3 অক্ষরের শব্দ লিখে দেয়, লোহা গরম করে চামড়া পুড়িয়ে ওই কথাটা দাগিয়ে দেওয়া হয়, তাহলে সেই মানুষ আর মানুষ থাকে না। শরণও আর মানুষ ছিল না। ছোটবেলা থেকেই তার রক্ত নাকি উগ্র। তার বাবা বলতো সহজে এ রক্ত ঠান্ডা হওয়ার নয়। তাই শরণ অন্য রোমথাদের মতো হতে পারেনি। বাঁচার আশা, অফুরন্ত আকাঙ্ক্ষা যা নাকি রক্তে থাকে, শিরায় শিরায় বয়ে বেড়ায়, যা মরার নয় তাও অবধি রোমথাদের মধ্যে থাকে না। তাই তারা বলির পশুর থেকেও নিস্তেজ হয়ে পড়ে। অসহায় অবস্থায় আর পালানোর চেষ্টা কখনোই করে না।
অবশ্য এর যে ব্যতিক্রম নেই তা কিন্তু নয়, কিন্তু তার পরিমাণ খুবই নগণ্য। তবে শরণের রক্তে রক্তে বাঁচার আকাঙ্ক্ষা প্রবল। বর্তমানে সেই আকাঙ্ক্ষা ক্রমশ তীব্র থেকে আরও তীব্র হয়ে তার রক্তকে বিষাক্ত করে তুলেছিল। কবিরাজ চন্দ্রসেন তা বুঝতে পেরেছিলেন এবং সেজন্যই তার হাত থেকে শেকল পায়ের বেড়ি খুলতে দেননি। সামনের হেমন্ত পূর্ণিমায় শুভ লগ্নে শরণের জীবন্ত দেহ ফুটন্ত টকবগে তেলের কড়ায় ফেলে মহামাস তৈরি করবেন তিনি। যতক্ষণ না তা হচ্ছে ততক্ষণ তিনি শরণকে নিয়ে নিশ্চিন্ত নন। আর নিশ্চিন্ত নন বলেই রাতে ঘুমোতে ঘুমোতে উঠে এসে দেখেন শরণ ঘুমোচ্ছে কিনা। আজও শরণের হাতে শেকল পায়ে বেড়ি ছিল। গর্গ আর সে বনৌষধি খুঁজতে এসেছিল। জটামাংসী আর অনন্তমূলের গাছ খুঁজতে খুঁজতে শরণ এদিকে এত দূর আসছে দেখে গর্গ খানিকটা আপত্তিও জানিয়েছিলেন। শরণ তখন বলেছিল, ওষুধের গাছলতা নিতে হবে তো। বনের এদিকে শরণ আগে কখনো আসেনি, আর কবিরাজ চন্দ্রসেনও কখনো চাননি শরণ ওদিকে যাক। আর কিছু না হোক বুনো জন্তু জানোয়ার থাকতে পারে, শরণ এখন তার দু চোখের মণি। মহামাস তেল জীবন্ত নরদেহ ছাড়া হয় না। যখন প্রৌঢ় কবিরাজ চন্দ্রসেন শরণকে দেখেছিলেন, উল্লাসে লাফিয়ে উঠেছিলেন তিনি। বেশ ভালো করে পরিমাপ করে তেল বেচতে হবে। তোর তেল বেচেই আমি আমার অবস্থা ফিরিয়ে আনবো, বুঝলি বুঝলি রমথা। তাই তিনি শরণকে এই নির্জন ভয়ঙ্কর বনভূমিতে আসতে দিতে চান না। কিন্তু শরণ একদিন তাকে নিজের চোখে প্রমাণ করে দিল যে বনের গভীরে ঔষধির গোপন ভাণ্ডার আছে। ভারদ্বাজি, লবণী, কালানুসারিকা, চক্রমর্দ, কাশমর্দ, চিরতিক্ত, গন্ধভদ্রা আরও কত কি গাছের সমাবেশ দেখে চন্দ্রসেন কিছুক্ষণ নির্বাক হয়ে রইলেন। তারপর থেকে শরণকে এদিকে আসার অনুমতি দেন তিনি, এবং তার সঙ্গে গর্গকেও থাকতে হয়। গর্গ বুড়ো হয়েছে, তাই কাজ করতে চায় না। সে এসে শরণের বেড়ি ও শেকল খুলে দেয়। শেকলের একটা দিক নিজের হাতে রাখে এবং সবুজ ঘাসে শুয়ে হেমন্তের রোদ পোহায়। তার সরু তির্যক লাল হয়ে থাকা চোখ শরণের দিকে নিবদ্ধ থাকে। তাকে রোদ পোহাতে দেখে শরণের মনের মধ্যে কতবার একটা বৃদ্ধ সাপের উদাহরণ ভেসে ওঠে। মনে হয় একটা বৃদ্ধ বিষাক্ত নির্দয় সাপ শরীরে তাপ নিতে এসে শুয়ে আছে। আজও গর্গ শুয়েছিল এবং তির্যকভাবে শরণকে দেখছিল। অন্যদিন এমন সময়, অর্থাৎ ঘরে ফেরার সময়, সে শরণকে নানা রকম বিদ্রূপ এবং বক্রোক্তি করে। শরণের কথাবার্তা বড়ই মার্জিত। গৌড়ের নাগরিক সমাজে চলাফেরা করে করে সে কথা বা বাচনভঙ্গি সবই অতি মার্জিত করে ফেলেছে। এটা দেখলে গর্গের মনে বড় হিংসে হয়, আর হিংসে হয় বলেই সে নানা রকম ঠাট্টা তামাশা করে শরণকে আঘাত দিতে চায়। আজ সেও মুখ বুজে শুয়েছিল। কবিরাজের ঘরে বসে সে গতকাল অনেকটা তাড়ি খেয়ে ফেলেছে। এখনও যেন কোনো স্নায়ুতে, কোনো শিরায় তার নেশা কিছুটা লেগে আছে। হেমন্তের রোদ তার শরীরকে যেন ঘুম আর আলস্যে ঢেলে দিয়েছে। গর্গ মানসিকভাবে সেদিন খুবই জড়ো আলস্যে নির্জীব হয়েছিল। শরণের চোখ মুখ দেখে যে কিছু বুঝতে পারবে সেরকম উৎসাহ তার মনে জাগছিল না। তাই লতাপাতার বোঝা মাথায়, মাথার চুলে মাটি মাখামাখি শরণকে একবার দেখে তার মনে হলো অনেকটা যেন দানবের মতো। তারপর অবশ্য তেমন কিছু মনে হয়নি। খুব কাছে এসে বোঝা নামিয়ে রাখতে রাখতে শরণ যে এত কাছে এসেছে সেটা সে লক্ষ্যও করেনি। দু হাত তুলে খোলা শেকলটা গর্গের মাথায় সজোরে মারল শরণ। তার চারিদিকে হেমন্তের প্রশান্তি ছিল, আর পাকা ধানের দিনগুলোতে হেমন্তের ধান খেতে কেমন যেন একটা পরিপূর্ণতার প্রসন্ন অবসন্নতা থাকে। এখন হেমন্তে প্রবাসীরা বাড়িতে ফেরার কথা ভাবে। চাষি বউরা ধান শীষ দিয়ে বিনুনি বানিয়ে ধানের নৌতি বানায়। কিন্তু মানুষের মন বড়ই বিচিত্র বস্তু। এই হেমন্তেই শরণ গর্গের মাথায় শেকল মেরে পালালো।
একসময় সমুদ্রে নৌকা ভাসানোর সময় রাজবন্দীদের মধ্যে সুলক্ষণ পুরুষ বেছে এনে বলি দেওয়া হতো। এখন অবশ্য সে রীতি নেই। এখন নতুন নৌকো ভাসানোর সময় নারকেল ভাঙতে হয়, আর সে সময় সজোরে একটা শব্দ হয়। গর্গের মাথাও তেমনি নারকেল ভাঙার মতো শব্দ করে ফেটে গেল। শরণ গর্গের দিকে আর ফিরে তাকালো না, বনের দিকে ছুটে চলল সে। এখন বনের মধ্যে না গেলে আর কোনো উপায় নেই, সে কলার বেড়ি কাটতে হবে। তার একবারও চন্দ্রসেনের মেয়ে সুভদ্রার কথা মনে হলো না, অথচ সুভদ্রার দেওয়া শেকল কাটার পাতিটা তার মাথার চুলে গোঁজা ছিল। মহানন্দী গ্রামে বৈদ্যপাড়ায় চন্দ্রসেনের বাড়িতে তখন গোয়াল ঘরে সাঁঝবাতি জেলে দিয়ে সুভদ্রা তার শাঁখের মতোই সতর্ক সরু গলা তুলে আকাশের দিকে তাকালো একবার। ওই তারাটা এখন পশ্চিম আকাশে, দিগন্তের ধূসর বুকে একখণ্ড হীরের মতো যেন লেগে রয়েছে। তারাটা যখন মধ্য আকাশে আসবে, সেই সময় রাত্রির দ্বিতীয় প্রহরে সুভদ্রা বাড়ি ছেড়ে বের হবে। দূরে নদীর অন্য পারে কর্ণসুবর্ণে রাজা শশাঙ্কের ভাঙা দেউলে শরণ তার জন্য অপেক্ষায় আছে। শরণ নামটা মনে মনে বললেই সুভদ্রার দেহের রক্ত যেন চঞ্চল হয়ে ওঠে, রক্তে কে যেন আগুন ঢেলে দেয় তার। শরণ তাকে নিয়ে পালাবে বহু দূরে, তাম্রলিপ্ত বা অন্য কোনো দেশে, যেখানে চন্দ্রসেন নেই, লক্ষণ সেনের শাসন নেই, রোম থাকে দেখে কেউ ধরিয়েও দেয় না। সেখানে তারা দুজন সুখে থাকবে। সুখ শব্দটা সুভদ্রার কাছে বড়ই অজানা, খুবই দুঃখের জীবন তার। এমন দুঃখ বড় একটা দেখা যায় না। বিধবার জীবন হলে যা হয় আর কি, সেই সঙ্গে নির্দয় পিতা, নিষ্ঠুর মা। সুভদ্রা জানত বাপের সংসারে ভাত রান্নার জন্যই তার জন্ম। এ জন্ম যে তার এভাবেই যাবে সে বিষয়ে কোনো সন্দেহ ছিল না বলেই কত সময় সে নিজের অতুল যৌবন নদীর জলে বিসর্জন দিতে চেয়েছে। কিন্তু তারপর শরণ এলো। শরণের যৌবন, তার সুঠাম দেহ, তার ধূসর চোখের তীব্র জ্বালা ভরা চাহনি দেখে সুভদ্রা পাগল হয়ে গেল। নদীর থেকেও উন্মত্ত সে বন্যায় সুভদ্রা একেবারে ভেসে গেল। মাঝে মাঝে সে নিজেকেই ভয় পেত, নিজেকেই চিনতে পারত না। ভয় পেয়ে বনে গিয়ে চোখের জল ফেলত সে। তার কী বা করার আছে? এই অসহ্য যৌবন নিয়ে কোথায় বা যাওয়ার আছে? সারা দিন এইসবই ভেবে চলত, আর অঝরে অশ্রুধারা গড়িয়ে পড়ত তার চোখ বেয়ে। এখন সুভদ্রা চোখ তুলে চাইল। সে তার পিতার কাছে কত তারার নাম শুনেছে, স্বাতী, মৃগশিরা, হংসমণ্ডল। তারারা যে মানুষের মতোই ঐক্যবদ্ধ হয়ে থাকে তা সে আগে জানত না, কিন্তু ওই তারাটার নাম সে জানে না। যদিও অনেক আগে থেকে সুভদ্রা ওই তারার সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছে। 14 বছর বয়সে কাপড়ের আঁচল টানতে গেলে যখন নিজে থেকেই শরীর শিউরে উঠত, সেই সময় একদিন মাঠে চাষিদের ভাত পুড়িয়ে মার খাওয়ার ভয়ে সুভদ্রা হিজল বনে পালিয়ে এসেছিল। কাঁদতে কাঁদতে সন্ধে হয়ে গিয়েছিল। তখন সুভদ্রার মনে কত যে দুঃখ হয়েছিল শুধু এটা ভেবে যে তার কোনো বন্ধু নেই, তাহা মনে পড়লে আজ হাসি পায়। যদি কোনো বন্ধু তার থাকত, যার কাছে বসে দুটো মনের কথা বলা যায়, একটা মানুষ থাকলে যেন সুভদ্রার সব কষ্ট সহ্য হয়ে যেত। বন্ধু খানিকটা যেন নদীর মতো, জলের মতো। বন্ধুর ভালোবাসায় স্নান করলে মনটা যেন শীতল হয়ে ওঠে। আমার কেউ নেই কথাটা বলেই সুভদ্রা মুখ তুলে চেয়েছিল, আর সেদিনই আকাশের নীলিমায় মুক্তোর মতো তারা দেখে তার কেমন যেন মনে হয়েছিল ওই তারাটাই তার বন্ধু। তারপর 12 বছর কেটে গেছে। এখন আর সুভদ্রা তারার সঙ্গে বন্ধুত্ব পাতানোর কথা ভাবে না, তবুও সে এখনো তাকিয়ে থাকে মাঝে মাঝে। না, তারাটার নাম সে জানে না, তবে এইটুকু সে দেখেছে, তারাটা নিঃসঙ্গ, একলা একলা চলে। নিজের হাতের দিকে একবার তাকালো সুভদ্রা।
আজ কত বছর ধরে বাবার ওষুধ ছেঁচে বেঁটে গুঁড়ো করে তার হাত দুটোর আর কিছু অবশিষ্ট নেই। নখগুলো মাথা ভাঙা, কালো। শ্যাকরার বাড়িতে যারা ছাই থেকে কাঠকয়লা বাছে তাদের হাতের রং এইরকম হয়, কিন্তু দেহের আর সব জায়গায় যৌবন এখনো অটুট, একেবারে কানায় কানায় পরিপূর্ণ। সুভদ্রা আর কিছুক্ষণ পরেই একটা নৌকোতে শরণের কাছ ঘেঁষে বসে যাবে। এ কথা মনে করতেই মৃদু উত্তেজনায় সুভদ্রা নিঃশ্বাস ফেলল। কি রে হতভাগী, গোয়ালে মারা গেলি নাকি? পিতার ক্ষুব্ধ গলা শুনে সুভদ্রার ইচ্ছে হলো ঝাঁঝালো গলায় তার উত্তর দেয়, কিন্তু বর্তমানে পিতাকে উত্ত্যক্ত করে লাভ নেই। এখন সন্ধে নেমে এসেছে। চন্দ্রসেন এখন গোয়ালপাড়ায় যান। গোয়ালপাড়ায় এক প্রৌঢ়া থাকে, নাম যশোমতী। আজ বহু দিন ধরে সে চন্দ্রসেনের দানপাত্রী হয়ে আছে। অবশ্য এমন দানপাত্রী মহানন্দী গ্রামে প্রায় ঘরে ঘরেই থাকে। এ তো আর গৌড় নয় যে সন্ধেবেলায় পুরুষেরা মালা গলায় নেশায় বিভোর হয়ে গণিকাপল্লীর দিকে যাবে। তাছাড়া গৌড়ের গণিকারা সুরসিকা, গাইতে বাজাতে জানে, কেউ বা মহিপালের গান করে, আবার কোনো কোনো জন বেশ বানিয়ে কথা গড়তে নিপুণা। তাদের সঙ্গে কথা বলতে হলে কিছুক্ষণ ভাবতে হয়। সেজন্য কথায় বলে গৌড় বেশ কঠিন জায়গা। নগরের মহিলাদের পোষা সুখ পাখিটাও কথা বেচে খেতে পারে। সেই যে গল্পে আছে, কোনো বিদেশি গৌড়ের কোনো গণিকার ঘরে গিয়েছিল। ঢুকতে যেতেই দাসী তাকে বলেছিল দরজার ওপরের চৌকাঠ দেখে ঢুকতে। সেই চৌকাঠে লেখা ছিল, আগে আমার সুখ পাখিকে কথা বলে সন্তুষ্ট করো, তবে ঢুকতে পাবে। বিদেশি সেই সুখ পাখির প্রশ্নের জবাব কিছুতেই দিতে পারেনি। তখন অপ্রস্তুত হয়ে মাথার পাগড়িটা সে খাঁচার কাছে রেখে রওনা দেয়। অবশ্য চন্দ্রসেনের দানপাত্রী যশোমতীর আর কিছুই নেই, শুধু কালো পাথরের মতো নিস্তরঙ্গ কঠিন শরীর। গ্রামের গণিকাদের আর কি বা থাকবে, কিন্তু কবিরাজ তার সঙ্গে কথা বলে বড় শান্তি পান, তাই সেখানে যাওয়া। এখন সুভদ্রার ভয় হলো কথা কাটাকাটি শুরু হলে যদি কবিরাজ রওনা হতে দেরি করেন, শরণ কেন আসছে না সেই কথাটা তার মনে হবে। একবার গোয়ালপাড়ায় গেলে তিনি রাত ৩য় প্রহরের আগে ফেরেন না। ততক্ষণে শরণ আর সুভদ্রা মহানন্দী গ্রাম ছেড়ে পালানোর অনেক সময় পাবে। আসলে সময়ই বর্তমানে শরণ এবং সুভদ্রার প্রভু এবং নিয়তি। পিতার কথার সে কোনো উত্তর দিল না। খড়ম এবং লাঠি এনে মৃদুস্বরে বলল, পথে দেখে যাবেন, রাস্তাঘাট ভালো নয়। গর্গ আসেনি? না, এখনো তো আসেনি। এলে ভাত খেয়ে যেন ঘুমিয়ে না পড়ে। প্রবাল গুঁড়ো করতে এখনো অনেক বাকি আছে, আরো অনেক কাজ পড়ে রয়েছে। আজ্ঞে। হরিদত্তর ঘর থেকে ঘুরে আসি, এবেলা যেতে বলেছিল। কথাটা চন্দ্রসেন তার স্ত্রীর উদ্দেশ্যে বলে তাড়াতাড়ি বেরিয়ে গেলেন। বেরোনোর সময় এই কথাটা না বলে তিনি বের হন না, এবং চন্দ্রসেনের স্ত্রী প্রতিবেশীদের কাছে গর্ব করেন যে চন্দ্রসেন তাকে কোনো কথা না বলে কখনো কোথাও যান না। তিনি চন্দ্রসেনের নয়নের মণি। প্রতিবেশিনীরা অবশ্য এতে খুশি হয় না, আড়ালে আলোচনা করে। পুরুষ হয়ে দানপাত্রীর বাড়ি যাওয়ার সময় বউকে বলে যায় এমন কথা তারা শুনেছে বলে কখনো মনে পড়ে না। এখন পিতা বেরিয়ে গেলে সুভদ্রা ছোটে রান্নাঘরের দিকে। হাঁড়ি হেসেল তুলে এসে তাড়াতাড়ি জল আনার ছলে বাড়ি থেকে বেরোবে, তারপর আর ফিরবে না। পিতার কুলে কালি দিয়ে রোমথার সঙ্গে পালাতে তার এতটুকুও দ্বিধা নেই। সংসার তাকে এমন কিছুই দেয়নি যে সেই সুখ শান্তি সে ঠেলে ফেলে দিচ্ছে। সুভদ্রা নিচু হয়ে উনুনে জ্বালানি ঠেলতে লাগল। ওদিকে চন্দ্রসেন যশোমতীর বাড়ির দিকে যেতে যেতে মনে মনে দিন গুনলেন। আর ২১ দিন বাদে যে পূর্ণিমা, সেই পূর্ণিমাতেই তিনি রোমথাকে কড়াইয়ে তুলবেন। এখন তার বৃহস্পতি তুঙ্গে, সময় বেশ ভালো যাচ্ছে। নইলে কে জানতো এমন এক সুদর্শন সর্বাঙ্গ সুন্দর যুবক বেশ্যা খুন করে লক্ষণ সেনের কারাগারে শূলদণ্ডে দণ্ডিত হয়ে তাহারই জন্য বসে আছে। চন্দ্রসেন অভ্যেসের বশে লাঠি ঠকঠক করলেন এবং মনে মনে একটু হাসলেন। অস্পষ্ট আলোতে তার সে হাসি অতি ভয়ঙ্কর দেখালো। সময়টা ৫২৭ বঙ্গাব্দ।
এখন বৈদ্য সমাজের সুদিন আসছে, কারণ স্বয়ং রাজামশাই আয়ুর্বেদিক চিকিৎসার উন্নতিতে লক্ষ লক্ষ অনুদান ব্যয় করতে প্রস্তুত। তবে উন্নতি করো বললেই তো আর উন্নতি হয় না। প্রদীপ জ্বালতে বললেই কি প্রদীপ জ্বালানো হয়? তেল যোগাবার লোক তো চাই। জীবক, চরক, ধন্বন্তরী কি এমনি এমনি হয়েছিল? ওষুধ, অনুপান, শল্য চিকিৎসা যা করার দরকার সেটা করার সুবিধে তো কেউ না কেউ দিয়েছিল নাকি? তবে রাজা উৎসাহে সম্মতি দিয়েছেন, আর এই সম্মতির কথাই ঢাকঢোল পিটিয়ে সবাই প্রচার করে দিল। সব পাবে বৈদ্যকুল। প্রবাল, মুক্তা, রত্নরাজি যা যা গৌড়ে দেশ দেশান্তর থেকে আসে, ঘাটে ঘাটে শুল্ক দিতে দিতে যার দাম বেড়ে যায়, সেগুলোই বৈদ্যকুল পাবে অল্প মূল্যে। নইলে রত্নভস্য দিয়ে ওষুধ কি করে হবে? স্বর্ণভস্য চাই গন্ডারের খড়গচূর্ণ, নইলে যৌবনের পৌরুষত্ব ফিরে পাওয়ার ওষুধই তৈরি হয় না। তাছাড়া দুষ্প্রাপ্য ঔষধি, দুর্মূল্য গাছগাছড়া সবই চাই, সব দিতে হবে। ধীরে ধীরে সবই এলো। বৈদ্যরা নিষ্কর জমি পেল, তাতে গাছগাছড়ার চাষ করে, স্বল্প মূল্যে দাসদাসী কিনে নিয়ে যায়। তারা রত্নচূর্ণ করবে, গাছগাছালি বাটবে, কাটবে, শুকোবে, উদুক হলে গুঁড়ো করবে। তবুও লক্ষণ সেনের রাজসভায় বৈদ্য সমাজের প্রধান মুরারি সেন দেববর্মা চুপ করে রইলেন। অতীব লোমশ অথচ শীর্ণ রেখায়িত হাড় ওঠা চেহারা তাঁর, স্বভাবে রুক্ষ এবং উদ্ধত। গৌড়েশ্বর বিস্মিত হয়ে কারণ জিজ্ঞেস করলেন। মুরারি সেন তার চিন্তার কারণ প্রকাশ করলেন। গাছগাছালি, ধনরত্ন এ তো রাজমাত্রই দিতে পারেন, কিন্তু রাজার অদেয় যা আছে তা কে দেবে? জীবন্ত নরদেহ তপ্ত তেলে অথবা ঘিয়ে ফেলে মহামাস তেল তৈরি হয় মহামাস ঘি। রাজা একজন প্রজাপুত্রের পালক হয়ে জীবন্ত মানুষকে কিভাবে মরতে দিতে পারেন? রাজা সব শুনে ঈষৎ হাসলেন। গৌড়েশ্বরের শাসনবিধি যেমন কোমল তেমনি কঠোর। বহু অপরাধে মানুষের প্রাণদণ্ড হয়। প্রায়শই কারো না কারো শুলদণ্ড অথবা উপযুক্ত দিন দেখে মশানে মুণ্ডচ্ছেদ করা হয়। বন্দীরা কারাগারে থাকে। অবশ্য মাঝে মাঝে রাজামশাই আনন্দে উৎসবে বিজয় লাভে বন্দীদের মুক্তি দেন, কিন্তু কেউ কেউ এমন মহাপাপী যে তাদের মুক্তি দেওয়া যায় না। পাপীকে দণ্ড না দিলে অপরাধীরা পাপের ভয় করবে কেন? রাজা জানালেন, প্রাণদণ্ডে দণ্ডিত বন্দীদের মধ্যে থেকে বৈদ্যরা মানুষ বেছে নেবেন। বন্দীর গায়ে লিখে দেওয়া হবে রোমথা। সেই বন্দীকে বৈদ্যরা তেল তৈরির কাজে ব্যবহার করতে পারবেন। রাজার এই কথাটার মধ্যে একটা অন্ধ স্বেচ্ছাচারিতা ছিল। এই কথাটা দিয়ে রাজা বুঝিয়ে দিলেন, ঈশ্বর নন, তিনি মানুষের প্রকৃত প্রভু। গৌড়েশ্বর লক্ষণ সেনের সিংহাসন থেকে আদেশ এলো, এখন থেকে বৈদ্যগণ প্রয়োজন হলেই কারাগার থেকে বন্দীদের যাকে ইচ্ছে বেছে নিতে পারবেন। তাঁর সে আদেশ বিজয় সেন বিজিত, বল্লাল সেন স্থাপিত গৌড়ের সীমান্তে সীমান্তে প্রতিধ্বনিত হতে লাগল। রোমথা এই চিহ্ন দেহে নিয়ে যে জন পালাতে চেষ্টা করবে, সে এবং যে তাকে পালাতে সাহায্য করবে, দুজনেই রাজার চোখে সমান অপরাধী, দুজনেই দণ্ডপ্রাপ্ত হবে। এই সাবধানবাণীও প্রচার হয়ে গেল। রাজার আদেশের মধ্যে যে নৃশংসতা ছিল তা কাউকেই বিশেষ বিচলিত করল না। গৌড় থেকে তাম্রলিপ্ত পর্যন্ত প্রতিটি জনপদের মানুষ এই আদেশ শুনে অবিচলিত রইল। শুধু কারো কারো বুক থেকে একটা দীর্ঘশ্বাস উঠে এলো। বন্দিশালায় মৃত্যুদণ্ডের বন্দীরা শিউরে উঠল। মরতে হবে তা তারা জানে, কিন্তু তাই বলে এই বীভৎস মৃত্যু? তাদের আপনজনেরাও কম বেদনার্ত হল না। একে তো বংশের একজন মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়া মানে সমগ্র পরিবারের ওপর কলঙ্ক নেমে আসা। তারপর মানুষটাকে জীবন্ত তেলে সেদ্ধ করবে এ কথা জানলে কোনো পিতামাতার চোখে কি ঘুম থাকে? অবশ্য তাদের এই বেদনার কথা গৌড়ের লোকজন জানল না, কারণ জানতে পারলে তাদের ওপরও রাজরোষ এসে পড়তে পারে এই ভয়ে তারা বুকের দুঃখ বুকেই চেপে রাখল। অবশ্য পরবর্তীকালে দেখা গেল রাজার আদেশ থাকলেও সমস্যা ঠিক মিটল না।
শুধু প্রাণদণ্ডে দণ্ডিত হলেই হয় না, চাই এক অটুট নিখুঁত দেহ, রোগ থাকবে না, জরা থাকবে না, বিকলাঙ্গ হবে না, এমন এক দেহ। মুরারি বৈদ্য তর্জনী তুলে রাজারে আদেশ যতই শুভবুদ্ধি প্রণোদিত হোক না কেন, আসলে কাজের বেলায় সে আদেশ যে নিষ্ফল তাও জানালেন। কারণ বন্দীদের মধ্যে কোথায় সেই নিখুঁত মানব শরীর যা কিনা স্বাস্থ্যে সমুজ্জ্বল, নিরোগ, সুন্দর? যদি সেই রকম শরীরই না পাওয়া গেল, তাহলে বৈদ্যরা কি করবেন, কোন দিকে যাবেন? রাজা ঈষৎ হাসলেন। তার আদেশ দেওয়ার তিনি দিয়েছেন। এখন গৌড় দেশে স্বাস্থ্যবান যুবকেরা কোনো পাপে লিপ্ত হয় না, কারণ তারা মৃত্যুদণ্ডে ভয় পায়। এবার সে সমস্যায় তিনি কি করতে পারেন? ঈষৎ হেসে তিনি অন্যদিকে মনোযোগ দিলেন। তার বহু দায়িত্ব, নানা রকম কাজ। শুধু বৈদ্য সমাজের সমস্যা নিয়ে তিনি আর কত বিব্রত হতে পারেন? বৈদ্যদের লোক সেই থেকে গৌড়ের কারাগারের আশেপাশে মৌমাছির মতো ভিড় করেই থাকে। বিচারালয়ে একটি বন্দির প্রাণদণ্ডের আদেশ হলে তারা উল্লাসে অধীর হয়ে ওঠে। তারপর শ্মশানে পরিত্যক্ত সব দেহ দেখলে শকুনের মতো তারা সঙ্গে সঙ্গে ধেয়ে যায়, যে যার প্রভুকে খবর দেয়। বন্দীরা তাদের দিকে বধ হওয়া পশুর মতো দৃষ্টি নিক্ষেপ করে, কাতর দৃষ্টিতে তাকায়। কখনো কখনো আশ্চর্য নাটক ঘটে যায়, যেমন হয়েছিল মঙ্গলের বেলায়। মঙ্গলের ভাই তার ভাইয়ের যাতে প্রাণদণ্ড না হয় সেই জন্য গৌড়ে এসে জুয়া খেলে জরিমানা দেওয়ার অর্থ খরচ করে ফেলেছিল। তারপর মদের ঝোঁকে অথবা মদের চেয়ে অনেক উত্তেজক নেশার অর্থের লোভে জনৈক বৈদ্যের কাছে এক কাহন সোনার বিনিময়ে মঙ্গলকে রোমথা করে দিয়েছিল। বৈদ্যের প্রয়োজন মতো একটি নরদেহ যে দেখিয়ে দেবে, তাকে বৈদ্য এক কাহন সোনা দেবে। এক কাহন সোনার নাম শুনে মঙ্গলের ভাই কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছিল। সে কর্ণসুবর্ণের চাষি। সোনার সঙ্গে তার পরিচয় সামান্যই। সম্ভবত সে ভেবেছিল এক কাহন সোনায় সারা বিশ্ব জয় করা যায়। হাজার হাজার বিঘা দোফসলা ধানের জমি চাষির হাতে আসে। বহু ঘর নতুন ঘরে ছাওয়া যায়, শত শত হাল বলদ কেনা যায়। উন্মত্ত হয়ে সেই নির্বোধ চাষি তার ভাইয়ের কথা বলে। মহাজনকে মেরে ধরে সে শূলদণ্ড পেয়েছে। দেখতে রোগা হলে কি হবে, তার শরীরে কোনো রোগ নেই। কিন্তু কি ভয়ানক পাপে প্রবৃত্ত হয়েছিল সেই চাষি, তা সে নিজেও জানত না। সব ভুলে গিয়ে সে মঙ্গলকে দেখিয়ে দিয়েছিল, আর মঙ্গলের হাহাকার ভরা দাদার প্রতি বিশ্বাসঘাতকতার কান্না সে শুনেও শোনেনি। অথচ পরে তার সে কি অনুশোচনা, কি তীব্র জ্বালা! তার সঙ্গে যে লোকেরা রাজধানীতে ব্যাপারটা দেখাশোনা করবে বলে সঙ্গে এসেছিল, তারা ভয়ে তার কাছ থেকে পালিয়ে গিয়েছিল। রাজধানীকে তখন মনে হয়েছিল রাক্ষসী। কর্ণসুবর্ণে ফিরে গিয়ে তারা সব কিছু বলেছিল। সেই থেকে সবাই বলে এই জন্য গ্রামের লোককে গৌড়ে যেতে নেই। যেতে না যেতেই কাঁচা মানুষটার মাথা চিবিয়ে খেল। মনের মধ্যে শোনা যায় গৌড়ের জল বাতাসে বিষ আছে। চাষিটিকে আর গ্রামে ফিরতে হয়নি। পাপীর ওপর মহাপাপী থাকে, চোরের ওপর চোর। এক কাহন সোনা নিয়ে সে উল্লাস করতে করতে আসছিল, কিন্তু তার চেয়েও আরও সতর্ক, আরও সাবধান কেউ তার পিছু নিয়েছিল। তাই তাকে কয়েকদিন পরে দেখা গেল ভাগীরথীর বুকে স্ফীত হয়ে ভাসছে। এক ঝাঁক মাছ তাকে খুবলে খুবলে খেয়ে চলেছে। পাপীর মরা মাছে খায়, সেই মাছকে আবার মানুষ খায়। ভগবানের পৃথিবীতে অপচয় বলে কিছুই নেই। রোমথা নির্বাচন নিয়ে আরও এরকম ঘটনা ঘটে যায়। প্রথাটা ভালো বা মন্দ তা নিয়ে গৌড়ের মানুষ কমই ভাবে। গৌড়বাসীদের এই এক স্বভাব, তারা যে ঘটনা যখন ঘটে তার বাইরের চেহারাটুকু দেখেই বিচার করে। ভেতরে চোখ ফেলে বুঝতে চেষ্টা করে না এর মধ্যে অন্য কোনো দিক আছে কিনা। ওদের আর একটা বড় দোষ হলো, বাতাসের ঝটকায় মৌমাছির পাল যেমন একবার এদিক আর একবার অন্যদিকে যায়, গৌড়বাসীও তেমনি যেদিকে হাওয়া বয় সেই দিকেই ধায়।
কবিরাজ চন্দ্রসেনও গৌড়ে গেছিলেন অন্য কাজে। তখন শরণের বিচার চলছিল। গৌড় নগরীতে বড়ই কৌতূহল। দলে দলে মানুষ রাজসভায় বিচার শুনতে যায় এবং শরণকে কৌতূহলে দেখে। নগরীর গণিকা শ্রেষ্ঠা চন্দ্রাবলীকে খুন করেছিল শরণ। চন্দ্রাবলী বয়সে প্রৌঢ়া, কিন্তু সে নাচতে জানত, ছবি আঁকতে জানত, প্রাকৃত আর মাগধী ভাষায় অনর্গল আলাপ করতে পারত। নগরে তার প্রতিপত্তি ছিল অসীম। বলাই বাহুল্য, চন্দ্রাবলী নিজে অবসর নিয়েছিল বললেই চলে। কিন্তু সে দোসরহাট থেকে সুন্দরী নবীনা মেয়েদের কিনে এনে নিজে শিক্ষা দিয়ে ব্যবসা করাত। তারাই ছিল তার জীবিকা অর্জনের প্রধান উপায়। মেয়েদের সে বড়ই ভালোবাসত এবং ফুলের নামে পাখির নামে নাম দিত। কাউকে ডাকত ময়ূরী বলে, কেউ ছিল জুথি, চম্পা, শাড়ি, চন্দনা, হংসিকা। চন্দ্রা তাদের চুল বাঁধা থেকে পোশাক পরিচ্ছদ সবকিছুতেই নজর দিতেন। এমনকি প্রণয়ী নির্বাচন থেকে শুরু করে মাঝে মাঝে তাদের দিয়ে ব্রত পুজো পর্যন্ত করাতেন, তিথিমতে উপবাসও। মেয়েগুলি তার প্রাণপ্রিয় ছিল বললেও কম বলা হয়। আর শরণ ছিল তার একমাত্র সঙ্গী, বেতনভুক প্রণয়ী। সে জীবিকাটি এতই জঘন্য যে কোনো পুরুষ মানুষই এই জীবিকায় সম্মান থাকতে যুক্ত হতে পারে না। কিন্তু শরণের বোধ হয় সম্মানবোধ অথবা সংকোচ কোনো কিছুই ছিল না। চন্দ্রাবলীর হত্যার বিবরণ শুনে শরণকে এক অমানুষ, পিশাচ, কীটাণুকীট বলেই বোধ হতে পারে। যে চন্দ্রা তাকে ভালোবাসত, তাকে মালা ও অলঙ্কারে সাজিয়ে আনন্দ পেত, যে আসতে বিলম্ব হলে ঘরময় পায়চারি করত, সেই চন্দ্রাকেই রাগের বশে সে হত্যা করে বসল। হত্যা করে পালানোর চেষ্টা করেনি শরণ, আত্মরক্ষারও নয়। নগররক্ষী যখন চন্দ্রার ঘরে এলো, তখন শরণ চন্দ্রার কোলে মাথা নিয়ে বসে আছে এবং চন্দ্রার দীর্ঘ কালো চুলে আঙুল বুলিয়ে চলেছে। সবার মনে হলো শরণ বোধহয় একটা পাথর, কিন্তু চন্দ্রার পালিতা সেই সব ময়ূরী, হংসিকা, মল্লিকা, জুথির ঘন ঘন নিঃশ্বাস পড়ছিল। ঈর্ষায় বিস্ময়ে তারা হতবাক হয়ে গিয়েছিল। একমাত্র তারাই জানত শরণ চন্দ্রাকে কি গভীরভাবে ভালোবাসে, কি হিংস্র এবং অন্ধ সেই ভালোবাসা, যে জন্য চন্দ্রার পূর্বপ্রণয়ী গৌড়ের প্রধান নগররক্ষী একদিন এসেছিল বলেই সে চন্দ্রাকে হত্যা করে বসল। প্রধান নগররক্ষীকে আসতে দিতে চন্দ্রারও ইচ্ছে ছিল না। মেয়েদের প্রসাধন দেখতে দেখতে সে আকুল হয়ে কাঁদছিল। জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ কি আমি করতে পারি? গৌড়ে বাস করে প্রধান নগররক্ষী গোপালকে যদি আমি প্রত্যাখ্যান করি, তাহলে তাহলে কিছুদিনের মধ্যেই যে আমাকে রাজরোষে পড়তে হবে। মেয়েরা এ ওর মুখ চাওয়াচাওয়ি করছিল। শরণের কথা জিজ্ঞেস করেছিল। তখন চন্দ্রা বলেছিল, আমি বড় অসহায়, কোন দিকে যে যাই। নীরবে কেঁদেছিল চন্দ্রা। শরণের মনে আঘাত দিতে তার বুক ফেটে যাচ্ছিল। আবার এও মনে হচ্ছিল গোপালকে সে রুষ্ট করতে পারে না, তার সে সাহস নেই। তাই সে ভয়ে ভয়ে গোপালকে আসতে দিয়েছিল। আর শরণ এসেছিল অনেক পরে। তার উন্মত্ত চোখ ঘোর লাল, গলা ভারী। চন্দ্রা মাটিতে শুয়ে কাঁদছিল। এ তুমি কি করলে চন্দ্রা? তোমায় আমি মেরে ফেলবো চন্দ্রা, তোমায় আমি মেরে ফেলবো। এ পর্যন্ত অনেকেরই শোনা, তারপর কি ঘটেছিল তা কেউই জানে না। চন্দ্রাকে অতুল বসনে ভূষণে সাজিয়ে শরণ গলা টিপে হত্যা করেছিল। হয়তো নিজেও আত্মহত্যা করত, কিন্তু সেই সময় আর সে পায়নি। বিচারের সময় সে আত্মপক্ষ সমর্থন পর্যন্ত করেনি। আমার বলার কিছুই নেই। চন্দ্রাকে আমি ভালোবাসতাম, তার ঘরে গোপাল এলো কেন? আমি তাই তাকে হত্যা করেছি। এমন হীন হত্যাকারীকে কেই বা ক্ষমা করতে পারে? এত বড় অপরাধের মার্জনা কোথায়?
জনমত অবশ্য একবার স্মরণের পক্ষেও গিয়েছিল। একবার শোনা গিয়েছিল লক্ষণ সেনের দয়ার জন্য নগরে যেসব নতুন নতুন কবিরা আসছেন তাঁরা এই ঘটনা নিয়ে কাব্য রচনা করতে চান। তারপর অচিরে সেসব কথা থেমেও গিয়েছিল। হেমন্তের আকাশের দিকে চেয়ে চন্দ্রসেন মৃদু হাসলেন। রমতা, তুই আমার। মনে মনে এই কথা বলে যশোমতীর দরজায় টোকা দিলেন চন্দ্রসেন। হেমন্তের সন্ধ্যায় এই বনভূমি বড় শান্ত। বনের গাছের ছায়ায় এক অলস প্রশান্তি শরীর মেলে শুয়ে আছে। যার মনে সুখ আছে তার হয়তো এ বনভূমি হেমন্তের সন্ধ্যায় মনোরম মনে হয়। কিন্তু স্মরণের মনে হল একসময় বহু দিন আগে, যেন 1000 বছর আগে, সে যখন যুবক ছিল, চন্দ্রার ভালোবাসা তার বুক জুড়ে ছিল, তখন এমন হেমন্তের সন্ধ্যায় গৌড়ের শেষ প্রান্তের বনভূমি তারও যেন কত মনোরম মনে হতো। এখন তার চন্দ্রার কথা মনে হলো। চন্দ্রার গলা টিপে ধরেছিল সে, বড় নিষ্ঠুর হয়েছিল। কিন্তু সে তো চন্দ্রাকে ভালোবাসত। এমন সন্ধ্যায় চন্দ্রা তাকে বলতো, দেখো বনের ছায়ায় কি যেন একটা ঘন হয়ে আছে। স্মরণের সমস্ত দেহ তখন ঘন ঘন রোমাঞ্চিত হতো। মনে হতো হেমন্তের গন্ধমাখা বনভূমি যেন তারই প্রিয়তমা, যেন সুগন্ধে শিশিরে গৌরবের ভারে মন্থর শরীর নিয়ে শুয়ে আছে চুপচাপ। চন্দ্রাবলীকে সেসব কথা বলতো স্মরণ। চন্দ্রা বয়সে প্রৌঢ়া, গৌড়ের মুখ্য গণিকা। তার মাঝ বয়সে এসে স্মরণকে ভালোবেসে সে নতুন যৌবন, নতুন লাবণ্য পেয়েছিল। তবু সন্ধ্যায় গৌড়ের নগরীর উত্তর দিকে আদিনাথের মন্দির থেকে সন্ধ্যা আরতির ঘণ্টা শুনতে শুনতে তার মনে হতো ওই ঘণ্টার ধ্বনি বুঝি তাকেও ডাকছে। সে কথা মনে হলেই সে উদাস হয়ে আনমনা হয়ে যেত। স্মরণ মনে করত চন্দ্রাবলী তার অন্যান্য প্রণয়ীদের কথা ভাবছে, আর ভাবলেই তার হিংসে হতো। সেই সময় সে কি কুৎসিত কলহই না করেছে, কত আঘাত দিয়েছে চন্দ্রাবলীকে, হিংসায় ঈর্ষায় ছিন্ন ভিন্ন করেছে। চন্দ্রাবলী মাঝে মাঝে বলতো, তুমি ভুল করেছ। তোমার মধ্যে কোথাও একটা পশু আছে স্মরণ, তাকে আমি ভয় পাই। আমার যে সন্দেহ হয় চন্দ্রা। সন্দেহ করো কেন? স্মরণ চুপ করে থাকত। শুধু গণিকা নয়, মুখ্য গণিকা চন্দ্রা। সুগায়িকা, সুরসিকা। চন্দ্রার মতো পট আঁকতে কমজনই জানে। বরঞ্চ গীত গোবিন্দের রসসাধনে স্মরণ চন্দ্রাকে কিছুটা বিমুখ দেখেছে। প্রেমলীলার অবাধ বর্ণনা পড়তে লজ্জা পেত চন্দ্রা। স্মরণ বুঝতে পারত তাদের এ মিলন গৌড়ের মানুষের চোখে কিরকম দেখায়। চন্দ্রা নগরীর মুখ্য গণিকা, আর স্মরণ প্রবৃত্তির দাস। তার ওপর দুরাকাঙ্ক্ষার চাঁদ ধরতে চেয়েই সে বারবার মরেছে, তবু হাত বাড়াতে কিন্তু ভোলেনি। মানুষ অনেক কুৎসিত কথা বলতো। কেউ বলতো, এখন চন্দ্রা ওটিকে নাগর করেছে, পরে দেখবে ওকেই সব দিয়ে যাবে। হ্যাঁ, তখন ওটি পুত্র হয়ে চন্দ্রাকে দেখাশোনা করবে। আবার কেউ বলেছে, চন্দ্রার হাতে ছেলেটি যেন এখন পিঁজরার পাখি, পরে ছেলেটি মনের সুখে যার কাছে স্বাদ তার কাছেই ঘুরে বেড়াবে, দেখে নিও। চন্দ্রা তখন পিঁজরার পাখি হয়ে যাবে, বসে বসে দেখবে। কিন্তু কেউ জানতো না বা বুঝতো না স্মরণ আর চন্দ্রা পরস্পরকে সত্যি কতটা ভালোবাসে। স্মরণ যেন চমকে উঠল। এতদিন পর সে কথা হঠাৎ মনে এলো কেন? সে চন্দ্রাবলীর প্রণয়ীর কথাই বা ভাবছে কেন? সে তো রুমথা, কবিরাজের রুমথা। কিছুক্ষণ আগে যে বৃদ্ধ গর্গের মাথায় শেকল মেরে পালিয়ে এসেছে, এখনো তার পায়ে বেড়ি, হাতে ছেঁড়া শেকল। সুভদ্রা তাকে উঘা দিয়েছে, সেই উঘায় লোহার পাত কাটা যায়। কবিরাজ ওষুধ তৈরি করার জন্য যেসব দুষ্প্রাপ্য মুক্ত প্রবাল হিরে আনায়, সেই সব দামি দামি পাথর পেতলের পাতে থাকে, লোহার পাতে পরতে পরতে মোড়া।
এই উঘা এমন ধারালো যে উঘা ঘষলে লোহার পাতেরও ক্ষয় হয়। শরণ সেই উঘা দিয়ে ঘষে ঘষে শেকল আর বেড়ি কাটতে লাগলো। এখন কোমরের কাপড়টুকুই সম্বল, এই পরেই পালাতে হবে তাকে, নইলে আর রক্ষে নেই। 21 দিন বাদে হাত পা বেঁধে কড়াইয়ে তাকে ফেলবেন কবিরাজ। সেজন্য জ্বালা জ্বালা তেলের ফরমাশ দিয়েছেন তিনি। উনুন জ্বলবে, তেল টকবক করে ফুটবে, আর তার মধ্যে শরণকে ফেলবেন কবিরাজ। কথাটা ভাবতেই শরণের শরীর যেন ঠান্ডা হয়ে এলো, যেন কিছুক্ষণের জন্য এক সুবিশাল অজগর যে জলের ধারে থাকে সে তার ঠান্ডা দেহ নিয়ে শরণের শরীর জড়িয়ে ধরল। ভাগীরথীর তীরে এই মহানন্দী গ্রামের বড়ই খ্যাতি রয়েছে। এই গ্রামে নানা রকমের ধান হয়। গৃহস্থরা সঙ্গতি সম্পন্ন, তাছাড়া ব্রাহ্মণরাও দেবাশ্রয়ী অনুজ জাতিরা উচ্চবর্ণকে সম্মান করে। কিন্তু বর্তমানে এই গ্রামটি শরণের পক্ষে নরকের সমান, গৌরনগরীর কারাগারের চেয়েও ভয়ঙ্কর। এই গ্রাম ছেড়ে না পালালে তার নিস্তার নেই। একসময় হাত পা থেকে শেকল বেড়ি খসল। এখন শরণের মনে পড়ল গর্গকে মারতে হবে, পালাতে হবে। এই দুশ্চিন্তায় তার অন্য চিন্তা দূরে চলে গিয়েছিল। তাই একটু জল খাওয়া হয়নি। তেষ্টায় বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু ভাগীরথীর তীরে যাওয়া একরকম অসম্ভব। এই বনের এক জায়গায় একটা বিশাল বট গাছের নিচে মাটির খন্দে বৃষ্টির জল জমে ডোবা হয়েছে বটে, কিন্তু সে জল খেতে সাহস হয় না। জঙ্গলে অনেক সময় লতা পাতা পচে জল বিষাক্ত হয়ে যায়, সেই জল পান করলে মৃত্যু নিশ্চিত। অনেক সময় বনের পশু এসে জল খায়, তাই দেখে বোঝা যায় জলটি ভালো না বিষাক্ত। কিন্তু শরণের মনে পড়ল না কখনো সে শেয়াল বা খট্টাস জাতীয় প্রাণীকে জল খেতে দেখেছে কিনা। এদিকে তেষ্টায় শরীরের প্রতিটা লোম যেন হাঁ করতে লাগলো। শরণের শরীর এখন লক্ষ্য মুখে জল খেতে চায়, কিন্তু ভাগীরথীর তীরে যাওয়া সম্ভব নয়। মানুষ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। শরণকে দূর থেকে দেখলেও সবাই চিনবে। রুমথা এই গ্রামে প্রথম নয়, আগেও এসেছে, কিন্তু এমন সোনালি চুল উজ্জ্বল যৌবন নিয়ে আর কেউ আসেনি। তাই শরণকে সবাই চেনে। গর্গ মাঝে মাঝে তার কোমরে শেকল দিয়ে হাটে নিয়ে গিয়েছে। শরণের মাথায় বস্তা চাপিয়ে দিয়ে সগৌরবে হাটের লোকজনকে বলেছে মানুষটাকে চিনে রাখতে। তাকে দেখতে ছেলের মতো, কিন্তু কাজে যমরাজ। বেশ্যা মেরে দণ্ড পেয়েছে। কবিরাজ তাকে চেয়ে এনেছে মহামাস তেল করার জন্য। একে তো শরণের চেহারায় এক আশ্চর্য আকর্ষণ আছে। ভালোবাসা পরে এসেছিল। প্রথমে চেহারা দেখে মুগ্ধ হয়েই চন্দ্রা তাকে রেখেছিল। সেই আকর্ষণ শরণের চেহারায় এখনো আছে। এ গ্রামের যুবতীরা তাকে সেই জন্যই চেনে। শরণকে দেখলে, বিশেষত নির্জনে দেখলে, মহানন্দী গ্রামের যুবতীদের অনেকেরই গায়ে ঘাম দেয়, নিঃশ্বাস তপ্ত হয়, গায়ের লোম খাড়া হয়ে ওঠে। তাই শরণের পক্ষে আলো থাকতে থাকতে নদীর তীরে যাওয়া সম্ভব নয়। কেউ না কেউ তাকে ঠিকই চিনে ফেলবে, ধরে ফেলবে। আর লক্ষণ সেনের রাজ্যে রুমথার পালানোর চেষ্টা এক বিরাট অপরাধ। আজ পর্যন্ত পালাতে চেষ্টা করে একটা রুমথাও বাঁচেনি। কিন্তু শরণ মরতে চায় না, সে বাঁচতে চায়। পালিয়ে জল খেতে গেলে যদি তাকে ধরে সবাই মেরে ফেলে, তাই বুকের তেষ্টা বুকে চেপে রেখে সে জঙ্গলে বসে রইল। এখন তার মনে হলো একবার নদী পেরিয়ে কর্ণসুবর্ণের শশাঙ্কের ভাঙা দেউলে গেলে মন্দ হয় না। সুভদ্রা তার জন্য ধোয়া কাপড় উত্তরীয় আনবে বলেছিল, সঙ্গে কিছু রূপো এবং সোনার পাত্র। এমন সোনার পাত্র কবিরাজের ঘরে ওষুধ তৈরির জন্য থাকে। সুভদ্রার বাবাও রাখেন। কিন্তু সুভদ্রার কথা ভাবতেই শরণের শরীরে কি যেন একটা মোচড় দিল। শরীর বেয়ে কি যেন একটা নেমে গেল। মনে হলো হেমন্তের শিশিরে শীতল দেহে কোনো ঘৃণ্য সরীসৃপ তার গা বেয়ে যেন নেমে যাচ্ছে। এমনই বিশ্রী সে অনুভূতি। চন্দ্রাবলীকে সে ভালোবেসেছিল,
চন্দ্রাবলী ছিল তার প্রেমিকা। গৌড়ে তো কত বারাঙ্গনাই আসে যায়, কিন্তু চন্দ্রাবলীর মতো যৌবন শেষ করেও এমন মাধুর্য কার ছিল? আষাঢ় মাসের সন্ধ্যায় সূর্য ডুবে গেলেও সূর্যের আলো যেমন পশ্চিম আকাশে বহুক্ষণ লেগে থাকে, চন্দ্রাবলীর শরীরের যৌবন ঠিক তেমনই লেগেছিল। চন্দ্রা, তুমি নগররক্ষীকে ঘরে নিলে কেন? কেন নিলে? চন্দ্রা যদি নগররক্ষীকে ঘরে না নিত তাহলে কি শরণ তাকে হত্যা করত? কখনোই হত্যা করত না। কিন্তু চন্দ্রা বারাঙ্গনা, শরণকে সে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। তবু নগররক্ষীকে সে চটায় কেমন করে? রাজা যদি বিরূপ হন তাহলে গৌড় নগরীতে চন্দ্রাবলী কেমন করে নিরাপদে বাস করবে? প্রধান নগররক্ষীও কম নয়। চন্দ্রাবলীকে সে অনেক দিন আগেই জানত। বলাই বাহুল্য, গোপাল স্বভাবে বর্বর। সুরাপান করলেই তার অশ্লীল কথা বলতে ইচ্ছে করত। এমনকি সে কবি যুবকদের এনে মাঝে মাঝে অশ্লীলতম সব গান বাঁধিয়ে নিত। তারপর সুরাপানের পর সেই সব গান গেয়ে কুৎসিত অঙ্গভঙ্গি করে নাচত, এমনও শোনা গেছে। অন্তত এই কথাটা সকলেই জানে, বেশ্যালয়ে নগর বারাঙ্গনারা তাকে ভয় পেত। তার ইচ্ছের বিরুদ্ধে গিয়েছিল বলে একটি মেয়েকে সে কিভাবে যেন মেরেই ফেলে। আসলে গোপাল বেশ্যাদের কষ্ট দিতে ভারী আনন্দ পেত। একবার একটি যুবতী মেয়ে তাকে লাথি মেরেছিল। গোপাল তার হাত পা বেঁধে তার দাসদের মধ্যে ফেলে দেয়। গোপালের দাসরা গোপালের মতোই নির্মম। কোনো সরল গ্রামের মেয়ে নগরে এলেই গোপাল ক্ষেপে উঠত, বলতো, বার বনিতা হলে 12টা মানুষ তোর ঘরে আসবে। তা এখন আমার শরীরে 12টা মানুষের বল, তা জানিস? এই মেয়েটি তেমনই এক অনভিজ্ঞ হতভাগিনী। প্রতি বছর অভাবে দুর্ভিক্ষে ঘরছাড়া হয়ে এরকম অজস্র মেয়ে গৌড়ে আসে। মেয়েটিকে নাকি চন্দ্রাবলীও চিনত। সে নিঃশ্বাস ফেলে বলেছিল, আহারে, ওরা গ্রাম থেকে আসে, হাতে বড় জোর শাখার বালা, কানে কচি তালপাতার দুল অথবা কুঁচফল, পরনে একখানা মোটা কাপড়, দুটো খাবে পড়বে এই আশায় আসে। তাদের কি এমন করে কষ্ট দিতে আছে? ভয়ে ভয়ে কথাগুলো বলেছিল সে, কারণ সকালবেলা বারাহি তার কাছে ছুটে এসেছিল। ও চন্দ্রা, কি উপায় করি বলতো? মেয়েটিকে আমার কাছে রেখে ওর দিদিমা নিশ্চিন্ত হয়ে মরেছে। এই গোপাল একটা পাষণ্ড। ওর গলা ধরে নাচ নাচ বলে এমন এক টান দিল যে মেয়েটি গলা নিতে এমন আছাড় খেয়ে পড়লো যেন শিকারির বানে কোনো পাখির দেহ। রাজসভায় রাজসভায় যাব? তা যাবি না? রাজসভায় গিয়ে বিচার চা। গোপালের নামে দোষ দেব? না বাবা, আমার বুকে অত সাহস নেই। মেয়েটা মরলো কেন, তার বিচার চাইবি না? না ভাই, আমি আজ বিচার চাইতে যাব, তা নিয়ে খুব কথা হবে। কিন্তু তারপর তো নগররক্ষীর আত্মীয়, বন্ধু, অনুগৃহীতেরা আমার জীবন একেবারে অতিষ্ঠ করে তুলবে। বল, তুলবে না? তা তুলবে। কথাগুলো বলতে বলতে চন্দ্রাবলীর যেন বড় ক্লান্তি বোধ হচ্ছিল। দেওয়ালে হেলান দিয়ে সে ভাবছিল, গৌড়েশ্বর লক্ষণ সেনের রাজত্বে সবই একসঙ্গে চলবে, আচার এবং অনাচার। একদিকে সুবিচার, অন্যদিকে উচ্ছৃঙ্খল অবিচার। আর রাজা যতই ন্যায়নিষ্ঠ হন না কেন, দরিদ্রকে, অসহায়কে, শরণার্থীকে ক্ষমতাবানের অত্যাচার থেকে কে বাঁচাতে পেরেছে? তাই বারাহি যদি রাজসভায় যায়, যদি বলে, প্রভু, আপনার শালা কুমার দত্ত যখন বেনে বউয়ের হাত ধরে টেনেছিল তখন আপনি সুবিচার করেছিলেন, এখন আমাকেও বাঁচান। যদি বলে, প্রভু, যে মেয়েটি মরেছে তার বয়স ছিল মাত্র 12, গ্রাম থেকে ওরা আসে প্রভু, বড় পেটের জ্বালায় আসে। গ্রামে ওদের ব্যাঙের সংসার, সন্তানের শেষ নেই। হাঁড়িতে চাল নেই, চালের খড়, দেওয়ালের মাটি, পরনের কাপড় সবই গলে পড়ে যায় প্রভু। ছুঁচখানি অবধি চেয়ে এনে কাপড় সেলাই করতে হয়। যদি বলে, সেই জন্যই ওরা আসে প্রভু, কালিন্দির এই উত্তরকূল থেকে ওরা এসেছিল সেই দুর্ভিক্ষের বছর। মেয়েটি আমাকে মাসি বলেছিল,
গোপাল ওর প্রাণ কেড়ে নিল প্রভু। হয়তো লক্ষণ সেন সুবিচার করবেন, হয়তো সে সুবিচারের কাহিনীটি তখনই সভাকবিরা লিপিবদ্ধ করবেন, সুরসাল ভাষায় লিখবেন। কিন্তু এদিকে গোপালের মতো দুশ্চরিত্র পাষণ্ড যারা, তারা বারাহীদের ওপর আরও ক্ষেপে উঠবে। তাদের হাতে গ্রাম থেকে নবাগতা মেয়েরা আরও মরবে। এই মেয়েরা বড়ই বোকা হয়। গৌড়ে এসে রাজপথে মানুষ, দোকান, হাতি ঘোড়া দেখে এমনই হাঁ করে চেয়ে থাকে যে গায়ের কাপড় সরে যায়। চেতনা থাকে না তাদের, হাঁ করে চেয়ে দেখে, কিছুই বোঝে না। অথচ গোপালদের হাতে তারাই মরে। চন্দ্রাবলী এইসব কথাই ভাবছিল। বারাহী জিজ্ঞেস করল, আরে মরা নিয়ে এখন কোথায় যাবো আমি? ভীমদের পাড়ায় খবর দে। কে মরেছে, কি হয়েছে সেটা বলবার দরকার নেই। বললেই বলবি বিষ ঘা হয়ে মরেছে, রোগটা ছোঁয়াচে হলেও হতে পারে। তাই মরাটা নগরের বাইরে একেবারে মহানন্দার তীরে নিয়ে গিয়ে পোড়াও। মাদুর দিয়ে মুড়ে বেঁধে ছেদে পাঠিয়ে দে। সব দেহ যাওয়ার সময় এগিয়ে দিতে এসে সে জিজ্ঞেস করেছিল, হ্যাঁ রে, সেই মেয়েটি কেমন আছে রে? সে কুমুদি? হা ভগবান, সেইটি তো মরল রে। ওমা, সে কি? নিজের ভেতরেই আর্তনাদ চেপে নিয়েছিল চন্দ্রা। সত্যিই মনে হয়েছিল কে যেন কম্বোজ দেশের ছুরি তার বুকে বিঁধিয়ে দিল। বহুদিন আগে চন্দ্রাবলীর একটি মেয়ে শৈশবেই মারা যায়। কুমুদিকে দেখে কেন যেন চন্দ্রাবলীর মনে মায়া জন্মেছিল। কিন্তু বারাঙ্গনার কি এসব মায়া মমতা থাকতে আছে? বারাঙ্গনার মন মহানন্দার চড়ার বালির মতো বড় হওয়া উচিত, যে বালিতে গাছ বাঁচে না, কচি কচি ঘাস শুকিয়ে মরে যায়। পাষণ্ড গোপাল, বর্বর একটা। সেবার তো যারা রেশম গাছের চাষ করে ওই গঙ্গা তীরের মানুষরা, তারাই তো ঠিক করেছিল ওকে মেরে ফেলবে। আমি খবর দিয়ে বাঁচাই। এখন দেখছি না বাঁচালেই ঠিক হতো, মরলেই ভালো হতো। অসভ্য বর্বর, আজ তো অমানুষ একটা। গোপাল একদিন বসে বসে দেখতে পেল চন্দ্রাবলী একটি মসৃণ মাদুরের গায়ে একখণ্ড কাপড় এঁটে দিয়েছে এবং গলে যাওয়া গন্ধকে রং মিশিয়ে তার ওপর এক গ্রামের মেয়ের ছবি আঁকছে। মেয়েটির কপালে কাজলের টিপ, হাতে সাদা পদ্মের বালা, কানে রিঠা ফুলের দুল এবং এক হাতে কোলের কাছে পাঁজা করে ধরা একটা পাখি। মেয়েটার চেহারা সুন্দর নয়, শ্যামলা স্নিগ্ধ গায়ের রং, আর চোখের চাহনিতে কেমন যেন একটা ভয়। দেখতে দেখতে গোপাল মাথা ঝাঁকাতে লাগল। মনে হলো একটা উন্মত্ত ষাঁড় ধুতি চাদর, গন্ধমালা ও কর্ণভূষণ পরে বসে আছে। মাথা ঝাঁকাতে ঝাঁকাতে গোপাল জানালো সে আর চন্দ্রার ঘরে আসবে না। চন্দ্রার আর আগের মতো আকর্ষণ নেই। চন্দ্রা দু একটা কথা বলেছিল, কিন্তু গোপালের তা পছন্দ হয় না। সে একরকম অশ্লীল ভঙ্গি করতে থাকে, কিন্তু চন্দ্রার কোনো উৎসাহ না দেখে উঠে চলে যায়। পরদিনই চন্দ্রাবলী পালকি চড়ে গঙ্গা স্নান করতে এলো। হয়তো সে কাজটা ভালো করেনি, কারণ বড় গঙ্গায় তো কেউ স্নান করতে যায় না। ভাগীরথীতে নেমে যখন ওর পালিতা মেয়েরা জলে বারবার ডুব দিচ্ছে, তখন চন্দ্রা আস্তে আস্তে জল থেকে উঠে এসে একটা আম গাছের ছায়ায় বসেছিল। আম গাছটা বৃদ্ধ, সুপ্রাচীন, ভাগীরথীর বুকের ওপর ঝুঁকে পড়ে থাকে এবং নদীর জলকে তার ছায়ায় ঢেকে রাখে। এই রকম এক একটা আম গাছ লক্ষণ সেন অথবা তার পিতা বল্লাল সেন বহু রাজারাজরার উত্থান পতনের সাক্ষী। চন্দ্রাবলীরও মনে পড়ল রাজকবি একজন মৈথিলী যুবককে এনেছিলেন। সে যুবক আশ্চর্য হয়ে গিয়েছিল। একদিকে প্রশস্ত পুলিন শালিনী গঙ্গা, এদিকে ভাগীরথী, কালিন্দী, মহানন্দা, চারদিকে চারটে নদী, হাজার হাজার জলাশয়, এত এত আমবাগান দেখে তার মনে হয়েছিল এক আশ্চর্য দেশ। তার কথা বারবার মনে পড়ছিল চন্দ্রাবলীর। আরও কত অলস স্মৃতি, বিচ্ছিন্ন ভাবনা, ছোটবেলায় সে কোথায় থাকত, এইসব। কিন্তু তার শৈশব কি আদৌ ছিল? হয়তো ছিল। আচ্ছা, গণিকাদের কি শৈশব থাকে? 12 বছর বয়স থেকে চুল পেকে ঝরে না যাওয়া পর্যন্ত তারা তো যুবতী। তবু যেন চন্দ্রাবলীর ভাষা ভাষা মনে পড়ে
একটা জীর্ণ মাটির ঘর, একটা সংকীর্ণ শস্যক্ষেত্র। মনে পড়ে কে যেন তাকে কোলে নিয়ে আম পেড়ে দিচ্ছে আঁকশি দিয়ে গাছ থেকে। সে কি তার পিতা? কে যেন হাসি ভরা চোখে আম কুড়িয়ে নিতে নিতে চন্দ্রার দিকে তাকাচ্ছে। তার পরনে মোটা সাদা কাপড়, চুলে তেল নেই, কানে গয়না নেই, শুধু দু চোখে হাসি আছে। এমন আশ্চর্য হাসি যা আজ এতদিন বাদেও চন্দ্রাবলীর স্মৃতি ছাড়িয়ে এক অনির্দেশ্য মানস আকাশে যেন মেঘের মতো ছড়িয়ে আছে। চন্দ্রাবলী এইসব কথাই ভাবছিল। তার চন্দ্রকান্ত মণির মতো উজ্জ্বল পাণ্ডুর গৌরবর্ণ দেহ, সে দেহ ঘিরে অজস্র চুল, কালো চোখ, একটু কালচে ঠোঁট ও চিন্তামগ্ন দৃষ্টি দেখে তাকে মনে হচ্ছিল যেন ক্লান্ত কোনো বনদেবী। সেই সময় সহসা তার মনে হয় সে তো একা নয়, এই প্রশস্ত পাথরের আসনে আরও যেন কে আছে, বোধহয় আম গাছটির ওপাশে। শরণ সেখানে শুয়ে ঘুমোচ্ছিল। স্বর্ণাভ চুল, টাটকা মধুর মতো উজ্জ্বল গায়ের রং, মদিরার আবেশে শরণ ঘুমোচ্ছে। তাকে দেখতে দেখতেই চন্দ্রাবলী মরল। তারপর একদিন সবকিছু ভুলে গিয়ে চন্দ্রাবলী শরণকে ভালোবাসতে শুরু করল। শরণও তাকে ভালোবাসল এবং ক্রমেই বোঝা গেল শরণ প্রয়োজন হলে ব্যাধের চেয়েও নিষ্ঠুর হতে পারে, বাঘের চেয়েও হিংস্র হতে পারে। চন্দ্রাবলীকে সে স্পষ্টই বলে দিল, অর্থের প্রয়োজন আর নেই চন্দ্রা, কিন্তু তুমি যদি অন্য পুরুষের সঙ্গ করো তাহলে আমাকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিতে হবে? আমাদের ভালোবাসার মধ্যে আরেকজন কেন আসবে চন্দ্রা? চন্দ্রাবলী কথা দিয়েছিল, কথা রেখেও ছিল। গোপাল তা জানতে পেরেছিল শুঁড়িখানায় গিয়ে। শুঁড়িখানায় নাকি খুব পাশা খেলা হচ্ছে। কিছু কিছু বাইরের বণিক গৌড়ের বণিকদের লুটে পুটে হতসর্বস্ব করে নিচ্ছে, এমনি একটা কথা শুনে সে শুঁড়িখানায় গিয়েছিল। শুঁড়িখানার বাসনে গোপাল চট করে মুখ দেয় না। অনেক সময় পানপাত্র নিজের কাছে রাখে, নয়তো পাকা বেলের খোলায় মদ খায়, নতুবা মাটির ভাঁড়ে। একটা মেটে মেটে গন্ধ ওঠে বটে, কিন্তু ভাজা মাছের সঙ্গে খেতে ভালোই লাগে। শুঁড়িখানায় বসে থাকতেও গোপালের বেশ ভালো লাগে। সত্যি বলতে কি, শুঁড়িখানায় একটি অন্ধকার কোণা বেছে নিয়ে যদি বসতে পারা যায়, তাহলে এই বৃহত্তর গৌড়ে আদিনাথ রামকেলি কোন জায়গায় কোথায় কি হচ্ছে তা সব জানতে পারা যায়। ওখানেই শরণের সাথে চন্দ্রার সম্পর্কের কথা গোপালের কানে গিয়েছিল। কানে যেতেই ইতর ও বর্বর চরিত্র যেমন হয়, গোপালের তাই মনে হয়েছিল। সে স্থির করেছিল চন্দ্রাবলীর বাড়ি যেতেই হবে। তাছাড়া এখন চন্দ্রাবলী সম্পর্কে খোঁজ খবর নিয়ে অনেক কথাই সে জানতে পারল। জানার পর গোপাল ক্ষোভে ফেটে পড়ল। আসলে গণিকা পল্লীতে গোপালই একমাত্র কৃষ্ণ হয়ে থাকতে চায়। গোপী বদলাতে হলে সে বদলাবে, কিন্তু গোপীরা কৃষ্ণকে ত্যাগ করতে গেলেই মুশকিল। তখনই কৃষ্ণ নৃসিংহ মূর্তি ধারণ করবে। গোপাল সেই জন্যই গিয়েছিল। চন্দ্রাবলীও তাকে আসতে দিতে বাধ্য হয়েছিল। শরণ সব কথাই জানত, কিন্তু শরণের ভালোবাসাও যেমন প্রবল, প্রতিহিংসাও তেমনই ভয়ঙ্কর। চন্দ্রাবলী বোধহয় বুঝতে পেরেছিল শরণ তাকে হত্যা করবে। সেই বুঝেই সে বলেছিল, শরণ, আজকে আমার তোমার হাতে সাজতে ইচ্ছে করছে। আমারও তোমাকে খুব সাজাতে ইচ্ছে করছে। প্রতিবার চন্দ্রাকে ডাকতে শরণের বুকে যেন শুল বিঁধছিল। সে সামান্য প্রাণী, বেশ্যাদের রক্ষিত পুরুষ। পুরুষ বেশ্যা বললেও ভুল হয় না। সে কেন চন্দ্রাবলীকে এমন করে ভালোবাসতে গেল? তার জীবন তো সব দেহভোজী কীটের মতোই অনিশ্চিত। বাপ মা, গ্রামবাসী, বন্ধু প্রত্যেককেই সে গভীর কষ্ট দিয়েছে। নিজের সুখতৃপ্তি তার ইহজীবনের শেষ লক্ষ্য ছিল। তার মতো এমন সামান্য মানুষ এত ভালোবাসতে গেল কেন? চন্দ্রাবলীকে রত্নখচিত এক আশ্চর্য অংশুক শাড়িতে বনজুথির মতো স্নিগ্ধ দুটি মুক্তোর কানের দুল, কণ্ঠহার, বালা,
মেখলা, চন্দন, কুমকুম এবং অগুরুতে সাজাতে সাজাতে শরণ তার গলা টিপে ধরেছিল। চন্দ্রাবলীও কোনো আর্তনাদ করেনি, শুধু তার চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়েছিল খানিকটা। তাকে হত্যা করার পর শরণও পালিয়ে যায়নি, আত্মরক্ষাও করেনি। নগররক্ষী যখন প্রহরীদের নিয়ে তাকে ধরতে এলো, তখনও সে চন্দ্রার চুলে হাত বুলিয়ে দিচ্ছে এবং মাঝে মাঝে গলার ওপরের দাগগুলো মুছে দিতে চেষ্টা করছে। কিন্তু কোনোভাবেই সে পালানোর চেষ্টা করল না। কেন চেষ্টা করবে? তখন তো তার আর মরতে ভয় ছিল না। সে তো চেয়েছিল তার প্রাণদণ্ড হোক। বিচারের আগে কথা উঠেছিল ওর সব লুটে নিয়ে ওকে দ্বীপান্তরের শাস্তি দেওয়া হবে। তবু প্রাণদণ্ডই হলো, কারণ যে মরেছে সে সামান্য গণিকা নয়, স্বয়ং চন্দ্রাবলী, লক্ষণাবতী নগরীর কণ্ঠের চন্দ্রমণিহার। তাছাড়া গণিকা মানেই রাজার আশ্রিতা, কারণ তাদের কেউই থাকে না। কোনো আপনজন, কোনো দরিদ্র গৃহবধূর চেয়েও তারা হতভাগ্য। তারা কোনো পুরুষকে প্রত্যাখ্যান করলে সেই পুরুষ রাজার কাছে নিজের বিচার চাইতে পারে। তারা পুরুষদের প্রত্যাখ্যান করলে অর্থদণ্ড না দিয়ে নিস্তার পায় না। তাদের সন্তান জন্ম থেকেই রাজার দাস হয়ে থাকে। সত্যি বলতে তাদের ছাড়া হয়তো চলেও না। আনন্দে উৎসবে তাদের চাই, এমনকি পুজো পার্বণেও। এই তো লক্ষ্মীনারায়ণের পুজো আগে গৌড়ে হতো না। এই লক্ষণ সেনদের সময় দক্ষিণ থেকে এই পুজো এলো। তা সে পুজোর সময়ও তো গণিকাদের কাছেই যেতে হয়। মন ভালো থাকুক বা না থাকুক, সুগন্ধি তেলে চুল উঁচু করে বেঁধে নূপুর বাজিয়ে হাততালি দিয়ে নাচতে হয়। গণিকার জীবন এইভাবেই লোকসেবায় ঢেলে দিতে হয়। অথচ পাওনার বেলা বড়ই কঠোর সবাই, শাস্তিও হয় তেমনই কঠোর। বল্লভা গণিকা যখন তার প্রণয়ীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিষ দিয়েছিল, তখন তো তাকে মরার সঙ্গেই বেঁধে ছেদে চিতায় তোলবার কথা হয়েছিল। তাই নাকি নিয়ম। বল্লভা গৌড় ছেড়ে পালিয়ে গিয়েছিল তাই রক্ষে, নইলে হয়তো ওকে জ্যান্ত পুড়েই মরতে হতো। শাস্ত্রে বেশ্যাদের ওপর খুব একটা সুবিচার নেই, তাই রাজা তাদের সর্বতোভাবে রক্ষা করেন। চন্দ্রাবলীর বেলায়ও তাই। পরম নরসিংহ লক্ষণ সেন বড় ক্রুদ্ধ হয়েছিলেন। এ কি বর্বরতা! রূপে গুণে দুর্লভা এমন এক নারীকে যে হত্যা করতে পারে, সে তো সৌন্দর্যের মর্মই বোঝে না। সে তো দেব মন্দিরে আগুনও দিতে পারে। তার দ্বারা সবই সম্ভব। যখন মরতে তার ভয় ছিল না, তখন সে সর্বনাশ কিছুই বুঝত না। মদিরাসক্তের মতো সে চোখ তুলে চাইত আর নিজের হাত দেখত। এই হাত দিয়েই সে চন্দ্রাকে মেরেছে। কথাটা ভাবলেই স্মরণ ক্রমেই যেন বিশ্বাস হারাচ্ছিল। মাঝে মাঝে মনে হতো চন্দ্রা তো আছে, কাছেই আছে, তার খুব কাছে। সে চন্দ্রার গায়ের সুবাস পেত, চন্দন সুবাস, সদ্য স্নান করে আসা তেল মাখানো রক্তচন্দনের সুবাস, চন্দ্রাবলীর প্রিয় সাজ। এই চন্দন দিয়েই তো সেই কালরাত্রিতে পুষ্পসজ্জায় চন্দ্রাবলীর অতি কোমল বুকে, গলা এবং হাতে স্মরণ কত চিত্র, কত বিচিত্র আলপনা এঁকেছিল। মনে মনে স্মরণ বলে ওঠে, চারিদিকে চারিদিকে এই গন্ধ কেন? হে তো চন্দ্রার গায়ের গন্ধ। এই গন্ধ আমি পাই কেন? কিন্তু চন্দ্রা যদি পৃথিবীতে নাই থাকে, তাহলে কি? সে মাঝে মাঝেই আপন মনে কথা বলতো। তার কথা শুনে রক্ষীরা বলতো, আরে ছেলে তো এখন নিজের মনেই ডুবে আছে। আগুন, হিম, তিক্ত, মিঠা, প্রহার, বেদ কিছুই বোঝে না। একে এখন মারা মানে তো মরাকে মারা। এইভাবে বহু জন করুণা দেখাতো। ভালো খাওয়া দাওয়া, ভালো পোশাক পরা অভ্যস্ত স্মরণের মুখ কারাগারের কষ্টে মলিন হয়েছিল। তাই দেখে কি গৌড়ের মেয়ে পুরুষের বুক ফাটেনি? তারা কি বারবার মনে মনে বলেনি, ঠাকুর ছেলেটাকে প্রাণ দিও, তুমি দয়াময়? তবু প্রাণদণ্ড হয়েছিল। তখনই যদি জল্লাদ মশানে নিয়ে গিয়ে মেরে ফেলত বা হাতির পায়ের নিচে ফেলত, তাতেও বোধহয় স্মরণের কষ্ট হতো না। মনে মনে সে তখন চন্দ্রার কাছে,
দেহটা গৌড়ে পড়ে আছে বটে, কিন্তু সে দেহে কোনো অনুভূতি নেই। কিন্তু তখন তো প্রাণদণ্ড হলো না। শেষে একদিন তাকে নির্বাচিত করলেন চন্দ্রসেন। যখন শরণ বুঝতে পারল তাকে লোহার শলা পুড়িয়ে রোমথা এই কথাটা চামড়ায় লিখে দেওয়া হচ্ছে, তখনই ভয়ে তার মহাপ্রাণ ফুরুত করে উঠল। তখনই সে বুঝতে পারল সে যে সামান্য মানুষ ছিল সেই সামান্য মানুষই আছে। মরার ইচ্ছে কোথায় যেন ভেসে চলে গেছে, বাঁচার আকাঙ্ক্ষা তীব্রতর হয়ে উঠেছে। সে হাতির পায়ের নিচে পড়ে মরতে প্রস্তুত ছিল। আগুনে পুড়ে মরতেও তার আপত্তি ছিল না। জল্লাদকে বলেছিল, আমার হাত পা একটা একটা করে কেটে ফেলতে পারো? সেরকম যন্ত্রণা পেলে তবে যদি আমার পাপের যোগ্য শাস্তি হয়। কিন্তু এখন চামড়ার ওপর জ্বলন্ত শিকে 3টে অক্ষর লেখা সহ্য করতে করতেই সে চেঁচিয়ে উঠল, আমি রোমথা হব না, আমি রোমথা হব না, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি রোমথা হব না, আমি বাঁচতে চাই। বনভূমিতে বসে শরণের প্রত্যেকটা কথা মনে পড়ছিল। তার ঘৃণ্য অপরাধ, তার প্রাণদণ্ড, কারাবাস, রোমথা হওয়া, কারারক্ষীর সেই নিষ্ঠুর পরিহাস। তুমি চন্দ্রাকে মেরেছিলে শরণ, এখন চন্দ্রের হাতে মরবে যাও। এখন সেই সব কথা মনে পড়তে লাগলো শরণের। গর্গকে মেরেছে বলে তার এতটুকুও অনুতাপ হলো না। কয়েক বছর আগে হলে হয়তো অনুতাপ হতো, কিন্তু যেদিন থেকে মানুষ তাকে রোমথা করেছে সেদিন থেকে সে মানুষের ওপর বিশ্বাস হারিয়েছে। সেই জন্যই সুভদ্রার সাহায্যে পালাবার ব্যবস্থা করেও সুভদ্রার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে তার এতটুকুও বাঁধল না। আসলে সুভদ্রার ওপর কোনোদিনই তার মন পড়েনি। সুভদ্রার কাছে এলে তার গা শিউরে উঠত। সুভদ্রার চুলে নারকেল তেলের গন্ধে, সুভদ্রার গায়ের ঘামের গন্ধে তার ভেতর থেকে কে যেন মুখ ফিরিয়ে নেয়। সেই সব সময় চন্দ্রাকে মনে পড়ত শরণের। মাঝে মাঝে চন্দ্রা বলতো, আমি মরে গেলে তুমি নৌকায় চন্দন কাঠের চিতা সাজাবে, অনেক ফুল দেবে বুঝলে, তারপর ভাগীরথীর মাঝে নিয়ে গিয়ে নৌকোতে আগুন ধরিয়ে দিও। ভাগীরথীর জলে অনেক পুণ্য আছে গো, আমার স্বর্গ কেউ কেড়ে নিতে পারবে না। শরণ এখন মনে মনে বলে, যদি স্বর্গ থাকে চন্দ্রা, তাহলে তুমি ওপর থেকে তাকিও। তুমি যেখানে, আমি তো সেখানে যেতে পারবো না। নিচ থেকে ওপর দিকে দেখবো আমি শুধু। আমি তোমায় ভালোবাসি চন্দ্রা। এখন যে জীবনের জন্য এত মায়া করি, কই তোমাকে তো একদিনের জন্য ভুলতে পারি না আমি। তাতেও বিধাতা আমার মধ্যে এত জটিলতাও দিয়েছিল চন্দ্রা, এত জটিলতাও দিয়েছিল। একটু রাত হলে শরণ উঠে দাঁড়ালো। সাপদের মতো এদিক ওদিক তাকাতে তাকাতে ভাগীরথীর তীরে গেল। প্রথমেই সে উপুর হয়ে আঁজলা ভরে জল খেল, তারপর পাড়ে উঠে এলো। ওই নিঃসঙ্গ নৌকোটা ওর লক্ষ্য। এই নৌকো বেনা ঘাসের নৌকো। নৌকোটা একজন মহাজনের। মাঝি বোধহয় বছরে কয়েক টাকা বেতন পায়। পালা পার্বণে কাপড়, গামছা এবং নিজের খাওয়ার কড়ি পায়। নৌকোটায় বেনা ঘাস বোঝাই করা থাকে। গৌড় থেকে তাম্রলিপ্ত যায় এই নৌকো। আজ বহু বছর সরস্বতী আর ভাগীরথীর মুখটা শুকিয়ে গেছে, তলার মুখেও চড়া, তাই অমন তাম্রলিপ্ত বন্দরের কপাল পুড়ল। অবশ্য এখনও তাম্রলিপ্তে কিছু কিছু বাণিজ্য হয়। কিছুদিন হয়েছে সরস্বতী তার প্রাচীন গতিপথ ছেড়ে নতুন খাতে বইতে শুরু করেছে। সেই খাতে ভাগীরথীও বয়। মাঝি সেই পথেই যাবে। গৌড় এবং রাঙামাটির এই সুগন্ধি বেনাঘাস সিংহলে এবং অন্যত্র বড়ই প্রিয়। মল্লভূমি বণিকদের কৃতদাসরা এই বেনাঘাস থেকে অতি সুগন্ধি পাটি ও দেওয়ালের চিক তৈরি করে। এই পাটিতে জল ছেটালে সুগন্ধ ওঠে, ঘরের বাতাস ক্রমে শীতল হয়। শরণ শুনেছে সুদূর দেশ বিদেশে এই পাটি বিক্রি হয়। কোনো কোনো এলাচ, লবঙ্গ, দারুচিনির অজানা দেশের প্রৌঢ়রা এই বেনাঘাসের পাটির গন্ধ শীতল অন্ধকারে বসে কৃতদাসদের বীণা বাদন শোনেন। বেনাঘাসের নৌকোটা কি নিঃসঙ্গ। একটা নিঃশ্বাস ফেলে শরণ নৌকায় উঠল।
বেনা ঘাসের নিচে গুটিসুটি মেরে শুয়ে পড়ল সে। মাত্র 2 দিনের পথ, তারপরেই সে শুম্ভা দেশে যাবে। সেখান থেকে কলিঙ্গে পালানো কি আর এমন ব্যাপার? মনে মনে শরণ বলল, ঈশ্বর, ভালোই ভালোই পৌঁছে দাও আমাকে, ভালোই ভালোই পৌঁছে দাও। ক্রমে রাত্রি 1 প্রহর হতে নৌকো ছেড়ে দিল। সুভদ্রা সেই সময় মাথায় হাত রেখে বসে তার সর্বনাশের পরিণাম ভাবছিল। বাবা গেলেন যশোমতীর ঘরে। রাত হলে সুভদ্রার মা ঘর থেকে খুব একটা বেরোন না, খেয়ে দিয়ে শুয়ে পড়েন। স্বামীর আগে খেয়ে নেওয়াটা ভালো নয়, কিন্তু কবিরাজ গৃহিণী জানেন ভাত ছাড়া অন্য কিছু খেলে কোনো দোষ হয় না। তার উপর তার আবার অম্বলের ধাত। সন্ধে হতে না হতেই সুভদ্রার মা দুধ, খই, ক্ষীরকন্দ খেয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়েন। ছেলে মেয়েরাও তার সঙ্গেই খেয়ে শুয়ে পড়ে। বাবার জন্য বসে থাকা তার কর্তব্যের মধ্যে একটি। বৈদ্য রাত্রে দুধ ভাত ছাড়া আর কিছুই খান না। রোমথা আর গর্গকে গোয়ালের পাশের চালায় ভাত দিয়ে আসতে হয়। এতখানি সময় বসে থাকতে ভালো লাগে না সুভদ্রার। তাই প্রদীপ জেলে সুভদ্রা এই সময় কার্পাস বীজ বাছে। এক সময় বড় ভয় করত তার। উঠোন থেকে সুদূরের জলাভূমি দেখা যায়। ওখানে আলো মুখে নিয়ে প্রেতিনীরা ছুটে বেড়ায়, সবাই জানে। সুভদ্রা মনে মনে ভাবত, আঁচলে লোহার চাবিকাঠি আছে, তাই রক্ষে, না হলে নিঘাত ওরা এসে আমাকে ধরতো। শরণকে ভালোবাসার পর থেকে তার ভয় কেটে গেছে। লাজ লজ্জা কোনো কিছুই আর নেই। শুধু আছে দেহ মন জোড়া একটা কামনা। সবাই শুয়ে পড়লে মা যখন রোমথাদের কথা জিজ্ঞেস করল, সুভদ্রা তাদের খাওয়া হয়ে গেছে বলে জানিয়ে দেয়। তারপর সুভদ্রাকে নিয়ে 2-1টা গা জ্বালানো এদিক ওদিকের কথা বলে মা মেয়ের মধ্যে কিছুক্ষণ বাক্যবান চলে। ধীরে ধীরে মা চুপ করেন। বড় খিটখিট করে আজকাল সুভদ্রা। 2-1টা করে কথাও শুনিয়ে দেয়। কিন্তু মেয়েটা আছে বলেই তিনি একটু আরামে জিরোতে পান। দাসী তো আর ভাত রাঁধত না। এবছর ও বছর করে যে ছেলেগুলো হয় তাদের নিয়ে তিনি হেসেলে যেতেন কি করে? তারপর জল আনার ছলে সুভদ্রা বাড়ি থেকে বেরিয়েছিল। অসীম সাহসে বুক বেঁধেছিল, তাই একলাই ডোঙা বেয়ে এপারে এসেছিল। একেবারে শশাঙ্কের দেউলে না পৌঁছনো পর্যন্ত সে আর পেছনে ফিরে তাকায়নি। শশাঙ্কের দেউলের এখন আর কোনো কিছুই অবশিষ্ট নেই। কিছু কিছু ভাঙা স্তূপ এদিক ওদিক পড়ে আছে। লাল মাটির সেই বিখ্যাত বৌদ্ধ বিহার এখন বাঘ আর নেকড়ের লীলাভূমি। আর যে কর্ণসুবর্ণ নগরী একদিন ভাগীরথীর তীরে এসে ক্রোশ জুড়ে বিরাজ করত, ইন্দ্রের অমরাবতীকেও লজ্জা দিত, সেখানে এখন দিনের বেলা রাখাল ছেলেরা ভাঁটা খেলতে আসে। মাঝে মাঝে মাটি খোঁড়াখুঁড়ি করে, কারণ 50 বছর আগে কে একজন যেন এখান থেকে সোনার মুদ্রা খুঁজে পেয়েছিল। অন্য সময়ে এই দেউল নির্জন পরিত্যক্ত। হঠাৎ সুভদ্রার বুকের ভেতরটা কেঁপে উঠল। ভূতের ভয়ে বাঘের ভয়ে এখানে দিনের বেলাতেই মানুষ আসে না। আমি কেন এলাম এখানে? রোমথা, তুমি কোথায়? ঠাহর করে দেখল প্রাচীরের কুলুঙ্গিতে চকমকে পিদিম, জামা কাপড়, কড়ির থলি সব যেমন ছিল তেমনই আছে। তাহলে কি শরণ তাকে ছাড়াই চলে গেছে, নাকি এদিকে আসেইনি? সুভদ্রা ফুঁপিয়ে উঠল, ভাগীরথীর দিকে চলতে শুরু করল। নিকষা বুড়ি যে বলেছিল কোনো বিপদ হবে না, রোমথা যাতে মুক্তিও পায়, বিপদও না হয়, এই জন্যই তো নিকষার কাছে গেলাম। বাছুরের হাড়, 1 বিয়েন ছাগলের মূত্র, 7 ছেলের মায়ের মাথার চুল, বুড়ির চিতার সিথান কাঠ, নতুন কাপড়, কি দেয়নি সুভদ্রা নিকষাকে? যা চেয়েছে সব দিয়েছে। ঢেঁকি শাক আনার ছলে সুভদ্রা ঘর থেকে বেরিয়ে যেত। নিকষা এই গ্রামের কচি ছেলের নাড়ি কাটে, পোয়াতিদের দোষ খণ্ডায়, গরুর গোয়াল বসত ঘরের চারিদিকে মাটিতে বন্ধকি দেয়। সে অনেক কিছুর ফরমাস করেছিল। সুভদ্রা বলেছিল, সব দেব গো মাসি, সব দেব, তুমি শুধু ওকে আমার বশে করে দাও, আর ওর যেন কোনো অনিষ্ট না হয় দেখো। কিন্তু এখন সুভদ্রা বুঝতে পারছে নিকষা তাকে ঠকিয়েছে, নিদারুণ বঞ্চনা করেছে। শরণের নিশ্চয়ই কোনো অনিষ্ট হয়েছে, নইলে শরণ এখানেও আসেনি, ঘরেও ফেরেনি। কোথায় গেল তাহলে? তাহলে কি বনের ভেতর বাঘের পেটে গেল শরণ? সুভদ্রা চোখের জল মুছে
ছুটে নদীর ধারে এলো। বড় বড় নিঃশ্বাসে বুকটা থরথর করে কাঁপছে তার, চোখে জল বইছে দরদর করে। বনের দিকে যেতে অনেক সাহস দরকার। সেই শৈশব থেকে বাবাকে ছাড়া সুভদ্রা বনের দিকে আসেনি। এখন সে একা, এই গভীর রাতে বনের ধারে একেবারে একা। সে কাণ্ডজ্ঞান হারিয়েছে, তাছাড়া ভীষণ ভয়ে তার বুক কাঁপছে। শরণ! একবার ডেকে ওঠে সুভদ্রা। তাহলে কি তার রোমথাকে বাঘেই খেয়েছে? নিকষার টুকটাক কিছুই খাটল না। এখন কি করে সুভদ্রা? কোথায় যায়? রোমথা ছাড়া তার জগৎ সংসার যে অন্ধকার। কিসে একটা যেন পা পড়তে আতঙ্কে পিছিয়ে এলো সুভদ্রা। ভয়ে তার বুকের ভেতরটা দুরুদুরু করছে। একটা মানুষের শরীর। সে মনে মনে নিশ্চিত হলো এ নিশ্চয়ই শরণের মরা। বোধহয় বাঘের মুখে রোমথাকে রেখে গর্গ পালিয়েছে। কিন্তু বাঘই যদি হবে, তাহলে মরা খেলো না কেন? ভয়ের চেয়ে কৌতূহল এখন অনেক বেশি। সুভদ্রা নিজের কৌতূহল মেটাতে নিচু হলো। গর্গ? বৃদ্ধ গর্গের চোখের মণি আর পাতা তারার দিকে তোলা। বোধহয় মাথার মাঝে কেউ কিছু দিয়ে আঘাত করেছে। গর্গের দেহ? কিন্তু গর্গকে তো মারার কথা ছিল না। কথা ছিল জঙ্গলের ভেতরে ওকে হাত পা মুখ বেঁধে রেখে যেতে হবে। ও যদি কোনো মতে আর্তনাদ করে নিজের প্রাণ বাঁচাতে পারে তো বাঁচাবে, আর না পারে তো বাঘের পেটে যাবে। মোট কথা, ওকে বলপূর্বক হত্যা করা চলবে না। তুমি কি তা পারবে? কথাটা সুভদ্রা এত স্নেহ ভরে বলেছিল যেন শরণ বেশ্যা হত্যা করেনি, যেন সে কথাটা একটা মিথ্যে গুজব, যেন শরণকে জগৎ সংসারে সবাই মিথ্যে দোষ দিয়েছে। এখন সুভদ্রা কিছুক্ষণ হতবুদ্ধি হয়ে ভাবল, গর্গকে কে মারল? আর শরণই বা গেল কোথায়? গর্গকে যে মেরেছে সেই কি শরণকে মেরেছে? তাছাড়া সেই নৌকাই বা গেল কোথায়? যে নৌকা ছড়ে আমরা দুজন চলে যাব, সেই বেড়া ঘাসের নৌকো। সুভদ্রার সমস্ত শরীর ঝিমঝিম করছে। তবু সে জলের ধারে গেল এবং নৌকোটা দেখার চেষ্টা করল। বাতাসে হিমের কণা, তাই তার ওপর আলো কিছুটা ঝাপসা, কিন্তু নৈশ প্রকৃতি ভালোই দেখা যায়। মাঠ, বন, ভাগীরথীর ওপারে হিজল গাছের বেড়া, ওই তো সেই বট গাছটা, যে গাছের ডাল ভেঙে পড়ে সুভদ্রাদের একটা গাই মরেছিল। ওই গাছটার ওপারে উত্তরণীর মেলা হয়। মেলা দেখতে সুভদ্রার বড় ভালো লাগে, কিন্তু এখন তারার প্রতিচ্ছায়ায় ভাগীরথীর জল যেন এক দেবকন্যার বিছিয়ে রাখা শাড়ির আঁচল। জলে অতি ছোট্ট ছোট্ট ঢেউ, অস্ফুট একটা কলকল শব্দ, কিন্তু নৌকোটা কোথাও নেই, শরণও নেই। গর্গ মরে পড়ে আছে, আর সুভদ্রা একা। এখন সে সব বুঝতে পারল। বুঝতে পেরে তার পায়ের নিচের পৃথিবী দু ফাঁক হয়ে গেল। সর্বনাশের ভয়ে বুকটা ধকধক করতে লাগল, যেন সে ভূমিকম্পের শাঁখ শুনছে। হা ঈশ্বর, এ তুমি শেষ পর্যন্ত কি করলে? সুভদ্রাকে এই বিপদের মধ্যে ফেললে। মহানন্দী গ্রামে সুভদ্রা এবার মুখ দেখাবে কি করে? অন্য গ্রামের চাষা বউরা যখন এই গ্রামের পথ ধরে হাঁটে অথবা কোনো কাজে যায়, তখন চোখ নামিয়ে পথ চলে, কারণ চোখে কৌতূহলী বা চপল চাহনি দেখলেও এ গ্রামের সমাজপতিরা ডাকিনি বলে শাস্তি দেন। এখন সুভদ্রাকে যদি মাথা ন্যাড়া করে গ্রাম ছাড়া করেন? বাবা তো কথায় কথায় বলে, বিধবা মেয়ে ঘরে রাখতে আমি ভয় পাই না। মেয়ে যুবতী তাতে কি? ওর পা যদি টলে তাহলে আমি ওকে শিয়াল মারার বিষ দিতেও পিছপা হব না। সুভদ্রা জানে তাকে তার বাবা দয়া করবেন না। সবচেয়ে এখন প্রাণের ভয়ই তার কাছে বড় মনে হলো। নির্যাতন, বিধবার জীবন, সব কষ্ট এখন তুচ্ছ মনে হলো। তাও শরণ যদি তাকে নিয়ে যেত, ভালোবাসত, তাহলে কষ্ট দুঃখ সইবার একটা মানে থাকত। শরণ তাকে ঠকিয়েছে, তার লজ্জাটা কেড়ে নিয়েছে, তাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বশ করে নিজের পালানোর ব্যবস্থা করেছে। সুভদ্রার মনে হলো শরণ যেন তাকে বিবস্ত্র করে পথে ছেড়ে দিয়েছে।
এখন শরণকে হাতে পেলে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলত সে। হাসতে হাসতে শরণকে নিজে হাতে জ্বলন্ত তেলের মধ্যে ফেলতে পারে সে। সুভদ্রা বানবিদ্ধ হরিণীর মতো হোঁচট খেতে খেতে টলতে টলতে গ্রামের দিকে ছুটতে লাগলো। এই রাতে দয়ার ঠাকুর সুভদ্রার সহায় ছিলেন, কারণ সে যখন উঠোনে পৌঁছল ঠিক তার কিছুক্ষণ পরেই চন্দ্রসেন বাড়ি ফিরলেন। সুভদ্রাকে দেখে আশ্চর্য হলেন তিনি। সুভদ্রার বেশবাস যেন বিধ্বস্ত, চুল উস্কো খুস্কো। জিজ্ঞেস করলেন, তুই এখানে কেন? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে গোয়ালে দেখুন গিয়ে। তুই এরকম করে কথা বলছিস কেন? রোমথা কোথায়? রোমথা মহামাস তেল হবে যে, সেই রোমথা কোথায়? সে কি? সে নেই? আজ্ঞে না। না? যশোর ঘরে কর্তা যাবেন, গিন্নি সন্ধে হতেই কোলের বাচ্চাটা নিয়ে শোবেন। আমি একা মেয়ে মানুষকে দুটো বেটা ছেলে সামলাবো? শরণের বিশ্বাসঘাতকতায় সুভদ্রার বুক ভেঙে গিয়েছে। সে অসীম সাহসে সাহসী হয়েছে। তাছাড়া বাবা মার ওপর যত রাগ ছিল সবই এখন ফেটে বেরোতে চায়। বাবা মাকে সে অনেক দিন থেকেই ঘেন্না করে। ভাত দিলাম, ভাত খেলো। তারপর কি মনে হতে গিয়ে দেখি গোয়ালের পেছনের দুয়ার খোলা। দেখে ছুটে গেলাম, কারও সাড়া নেই। রোমথাও নেই, গর্গও নেই। রোমথা? রোমথা নেই? তুই কি করছিলি? আমি কি করব? আপনি পুরুষ মানুষ, আপনি কি করেন? রোমথা আগে দুবার পালায়নি? তাকে বিশ্বাস করে আপনি ছেড়ে রাখেন, তা কি আমার দেখার কথা? চন্দ্রসেন বড়ই বিস্মিত হলেন। সুভদ্রাকে কি ভূতে পেয়েছে নাকি? সে এমন করে কথা বলছে কেন? তুই কোথায় যাস? ঘুমোতে। ঘুমোতে যাচ্ছিস? হ্যাঁ, আমার খুব ঘুম পাচ্ছে। সুভদ্রা শোয়ার ঘরে গেল। গর্গের মৃত্যুর কথা সে ইচ্ছে করেই বলল না। তার কাজ সে করেছে। এখন বাবা যেমন করে পারেন ব্যবস্থা করবেন। রোমথার জন্য সে আর ভাববে না। শরণের মরাই উচিত। ঘরে গিয়ে আজকে সে চকমকি খুঁজতে লাগলো। আজ সে প্রদীপ জেলে দেখবে। আশা নেই, ভরসা নেই, সব চলে গেছে সত্যি, কিন্তু সে আয়নায় দেখতে চায় কি নেই তার। কি জন্য শরণ তাকে ভালোবাসতে পারল না। এদিকে বেনাঘাসের নৌকোতে ভেসে যেতে যেতে শরণ আশ্চর্য একটা স্বপ্ন দেখল। যেন এক বিশাল নৌকো করে ভেসে যাচ্ছে শরণ। সেই নৌকো পদ্মফুলে সাজানো, আর চন্দ্রা, তার বাপ মা সবাই সেখানে বসে আছে। চন্দ্রার চোখে জল। চন্দ্রা, কাঁদছ কেন? তোমার জন্য কাঁদছি। আমার জন্য? কেন? আমি যে তোমায় ভালোবাসি শরণ। আমিও তোমায় ভালোবাসি চন্দ্রা। চন্দ্রা তবু কাঁদতে লাগলো। চন্দ্রার শরীরে চন্দনের কোনো গন্ধ নেই এখন। শরণ জিজ্ঞেস করল, চন্দ্রা, তুমি তো শ্বেত চন্দন মাখতে ভালোবাসতে। তোমার বুকে সুগন্ধি রক্তপীত বর্ণের তেলের সঙ্গে মেশানো চন্দন দিয়ে আমি একবার পদ্মলতা এঁকে দিয়েছিলাম, মনে আছে? আরেকদিন গ্রীষ্মের রাতে আমি আর তুমি কর্পূর জলে স্নান করলাম। তুমি বললে আজ আর পট্ট নয়, কার্পাস নয়, আমি ফুলের বস্ত্র পরব। হাজার হাজার পদ্ম ফুল ছুঁচে গেঁথে গেঁথে আমি তোমার জন্য মেঘলা করেছিলাম, মনে পড়ে? এখন তোমার শরীরে ঘিয়ের গন্ধ কেন? সপ্তাহের সময় বারাহি আর অন্য কণিকারা ঘি ঢাললো, মনে নেই? শুনেছিলাম বটে। গৌড়ে কেন গেছিলে শরণ? গৌড়নগরে নিজেই এক বারাঙ্গনা, যে আসে তাকে কোল পেতে দেয়। তাই বারাঙ্গনাদের নিয়ে গৌড় ছিনিমিনি খেলে। নগরীর কি প্রাণ থাকে? থাকে না? এত লক্ষ লক্ষ অট্টালিকা, লক্ষাধিক তাঁবু খাটানো দোকান, ব্যবসায়ীর ভিড়, এত রক্ষী, এত শাসন, এত বড় কারাগার। মাগো, নগরী নয় তো, যেন একটা রাক্ষসী। গ্রাম থেকে মেয়েরা আসে অভাবের তাড়নায়, এসে বেশ্যা হয়। চাষিরা আসে অভাবের তাড়নায়, এসে ভিখিরি হয়। তবু দেখো, এমন সর্বনাশা নেশা যে নগরীর মাটি কামড়ে পড়ে থাকে, পালিয়ে যায় না।
এই বলে কাঁদতে কাঁদতে চন্দ্রা একটা ছোট নৌকায় পা দিল। তারপর বলল, চলো শরণ, চলো যাই। কোথায় যাব? আমি যেখানে আছি সেখানে এসো। চন্দ্রার পরনে রক্তাম্বর, সর্বাঙ্গে প্রবাল, চুলে রক্তপদ্ম, কিন্তু শরণের ভয় হলো। চন্দ্রা তো মরে গেছে, তাহলে তাহলে শরণ কেমন করে চন্দ্রার সাথে যাবে? আমি বাঁচতে চাই চন্দ্রা, আমি বাঁচতে চাই। উফ, কি দুঃস্বপ্ন, কি ঘোর দুঃস্বপ্ন। শরণ স্বপ্নের মধ্যে উঠে বসল এবং কেবলই লক্ষণ সেন পূজিত নৃসিংহ অবতারের মুখ মনে পড়তে লাগল। এই সময় তার বাবা যেন তার পাশে এসে বসল। বাবা, মা, ঠাকুমা আর কঙ্ক গ্রামের সবচেয়ে গরিব লোক। শরণের এক জ্যাঠা, লোকটা সত্যিই গরিব। কাপড়ের এক খুঁট গায়ে দিত, এক খুঁট শুকোতো। শরণ একটু বিরক্ত হলো। তারাও চন্দ্রার মতোই একই ধরনের কথাবার্তা বলছিল। শরণ অস্বস্তিতে জেগে উঠল, ভীষণ ভয় পেল। এ কি, চারিদিকে আলোর আভাস? সে কি চেঁচিয়ে উঠেছিল? অগ্রঘাট কোথায়? শরণ জানে অগ্রঘাট ছেড়ে তারা শীঘ্রই সরস্বতীর খাঁড়ি ধরবে। সেখান থেকে আরও 6টা ঘাট পেরোতে হবে। 7টা ঘাট পেরোলে তবে সে নিশ্চিন্ত, কারণ শুম্ভা দেশে অচিরেই সেখান থেকে যেতে পারবে শরণ। শালগাছের ঘন জঙ্গল ভেদ করে খুব সহজেই যাওয়া যায়। শরণ লক্ষ্য করল তাদের নৌকোর গতি খানিকটা মন্থর হল। বোধহয় একটা নাবাতাক্ষেনি এলো। এখানে ঘাটরক্ষক প্রতিটা নৌকো সম্পর্কে খোঁজ খবর নেয়। পলাতক দাস নিয়ে কেউ পালাচ্ছে কিনা, শুল্ক না দিয়ে কেউ পালায় কিনা, এই সমস্ত। ঘাটরক্ষকের প্রশ্নের জবাবে মাঝি তার ঠিকঠাক উত্তর দিল। এখন সরস্বতীর এই নতুন খাত ধরে নৌকো চলতে শুরু করল। একটা নির্জন জায়গা চাই, একেবারে নির্জন, নইলে শরণ মাঝির কাছে আত্মপ্রকাশ করবে কি করে? ক্রমে মধ্যাহ্ন হয়ে এলো। নৌকোর গতি মন্থর হলো। শরণ নাকে পাকা ধানের গন্ধ পায়। বহু দূরের ক্ষেত থেকে হরিণ তাড়ানোর হইহল্লা আসছে। মাঝি পাড়ে নৌকো বাঁধল। মা, মা গো, তুমি যদি কৃপা করো মা, তাহলে দুদিনে সুম্মা দেশে যাই। গ্রামে গিয়ে দেখি কিছু পাই কিনা। বলে গৌড়ের শারদীয়া দুর্গার উদ্দেশ্যে প্রণাম করে কোমর জলে নেমে পাকুড় গাছের গুঁড়িতে কাছি বাঁধতে লাগলো মাঝি। এই সময় শরণ ধীরে ধীরে বেরিয়ে এলো। সর্বাঙ্গে বেনা ঘাসের কুটো, চোখ লালচে, চেহারা অতি ভীষণ। মাঝি কোমর অবধি জলে ডোবা। হঠাৎ শরণকে দেখে সে হাঁ করল। শরণ একটু হাসল। হাসলে তাকে আরো ভয়ানক দেখায়, যেন এক প্রেত লোকের পিশাচ, যে পিশাচ ডাঙস মেরে মানুষকে নরকে নিয়ে যায়। আমাকে শুম্ভা দেশে পৌঁছে দাও মাঝি ভাই। মাঝি নির্বাক, সভয়ে সে শরণকে দেখতে লাগল। গলার কাছে রূপোর পদকটা ধুকধুক করে যেন ঘন ঘন নড়তে লাগল। শরণ মনে করল মাঝি বোধহয় অসম্মত নয়। সে বলল, আমার যা আছে তুমি নাও, কিন্তু আমাকে বাঁচাও। কোমরের গিঁট খুলে সে প্রবালখণ্ড, মুক্তা, সোনার কুচি বের করল। কবিরাজ যখন তাকে গুঁড়ো করতে দিতেন তখন সে সেখান থেকে একটু একটু করে সরিয়ে রাখত। তাছাড়া সুভদ্রার দেওয়া সোনারূপো তো ছিলই। কিন্তু মাঝি হাঁ করে দেখে শরণের বুকে লেখা রয়েছে রোমথা। তুমি? তোমার কোনো ভয় নেই, আমি কথাটা কাউকে বলবো না। তুমি শুধু আমায় শুম্ভা দেশে পৌঁছে দাও মাঝি ভাই। রোমথা সে কখনো দেখেনি, তাছাড়া সে পড়তে জানে না। কিন্তু রোমথার বুকের এই ত্রিকোণ চিহ্ন মাঝি চেনে। সে মাঝির হাতে প্রবাল এবং মুক্ত গুঁজে দিল, কিন্তু হাতে ঠান্ডা লাগতেই মাঝি শিউরে উঠল। চিৎকার করে ভিজে কাপড়ে গ্রামের দিকে ছুটতে শুরু করলো সে। বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও, শোনো, যেও না মাঝি ভাই। বাঁচাও, শোনো, দাঁড়াও, দাঁড়াও বলছি। শরণের মিনতি কিছুতেই শুনল না। মাঝি হাত তুলে ছুটতে থাকে।
শরণ তখন পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে তার উপর। মাঝিকে আর চেঁচাতে দেয় না শরণ, মুখটা দুহাত দিয়ে চেপে ধরে। বাঁচাও, মেরে ফেললো। আমাকে আমাকে ধরিয়ে দিবি? হ্যাঁ, আমাকে শুয়োর পোড়া করবি তুই? হ্যাঁ? অর্থহীন প্রলাপ বকতে থাকে। মাঝির মাথাটা মাটিতে গুঁজে দেয় শরণ, তারপর মাথা তোলে। গ্রামবাসীরা ছুটে আসছে, তার দিকে সভয়ে চেয়ে আছে। শরণ উঠে দাঁড়ায়, তাদের দিকে চায়। যুবকেরা এ ওকে ঠেলে আবার পিছিয়ে যায়। কোমর থেকে কাটারিটা নিয়ে হাত তুলে শরণ চিৎকার করে ওঠে, হ্যাঁ, আমি রুমথা, মানুষ মারতে ভয় পাই না আমি। যে এগোবে সে প্রাণের মায়া ছেড়ে এসোই বলে দিলাম। মানুষগুলো ভয়ে একটু পিছিয়ে যায়। কার সাহস আছে? হ্যাঁ, এবং নিজেদের মধ্যে জ্বালানো জ্বালানো বাঘ ধরার জ্বালানো, মাথার উপর ফেলে দাও, এই সমস্ত কথা বলতে শুরু করে। কয়েকজন দৌড়ে ফিরেও যায় গ্রামের দিকে। জাল আনবে? আমায় জানোয়ারের মতো ধরবে? তোমরা সবাই যে যার মতো আছো, খালি রুমথাকে মারবে পশুর মতো। হ্যাঁ, কেন? রুমথার দেহ দেহ নয়? হ্যাঁ, রুমথার দেহ দেহ নয়? শরণ নদীর ঘাটের দিকে ছুটতে শুরু করে। তার গায়ে ঢিল এসে পড়ে। মানুষ সমস্বরে চিৎকার করে কোলাহল বাঁধিয়ে দেয়। শরণ লাফিয়ে নৌকার ওপর ওঠে, কাটারি দিয়ে কাছিখানা কাটে, কিন্তু নৌকো এক চুলো সরে না। এখন ঠিক দুপুর, বাতাসে জোর নেই। অস্ফুট কাতর আর্তনাদে শরণ ডেকে ওঠে, হে ঈশ্বর, হে ঈশ্বর রক্ষা করো, হে ঈশ্বর রক্ষা করো আমাকে। নৌকাটা প্রাণপণে মাঝ নদীতে নিয়ে যেতে চায় শরণ। এদিকে নদীর পাড়ে ভিড় ক্রমশ বাড়তে থাকে। শরণ জোরে দাঁড় চালায়, ওরাও ঢিল ছুঁড়তে থাকে। এমন সময় শরণের চোখে পড়ে একটা ডিঙি দ্রুত ধেয়ে আসছে। তাতে ছাউনি নেই। কয়েকজন লোক হাত নেড়ে কি যেন বলছে। কবিরাজ চন্দ্রসেন তাকে দেখে চেঁচিয়ে ওঠেন, আর কবিরাজের পাশে বসে সুভদ্রার চুল বাতাসে উঠছে, তার মুখে এক ভীষণ প্রতিজ্ঞা। শরণ বলে ওঠে, হে ভগবান, দুটো প্রাণ নিলাম তবু পালাতে দিলে না। এ কেমন খেলা তোমার? তবু আমি তোদের হাতে মরবো না, তবু আমি তোদের হাতে মরবো না। এই বলে শরণ লাফিয়ে পড়ে নদীর জলে। নৌকোটা শুধু অল্প জলে গোল হয়ে ঘোরে, যেন যেখানে শরণ পড়েছে সেই জলটুকুতে কে নৌকোটাকে ধরে রেখেছে, তাই ওইটুকু ছেড়ে নৌকোটা আর সরতে পারে না। এতক্ষণ আপনি শুনছিলেন মহাশ্বেতা দেবীর ঐতিহাসিক কাহিনী রুমথা, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. চন্দ্রমোহন এবং মাঝির ভূমিকায় দীপক, বারাহী এবং চন্দ্রাবলীর চরিত্রে রীতি, সুভদ্রার ভূমিকায় মৌ, গল্প পাঠে এবং শরণের ভূমিকায় সায়ন, নাট্যরূপদান এবং পোস্টার ডিজাইনিং চিন্ময়, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।